রাতের শেষ প্রহর ঘুমে আচ্ছন্ন দুর্বল বন্দীরা আকস্মিক ঘুম ছুটে গেল তাদের। ধড়ফড় করে উঠল বুক, বৃদ্ধি পেল শ্বাস প্রশ্বাসের গতিবেগ। কানের পোকা যেন উড়ে গেল, হৃৎপিণ্ড উত্তেজিত চরমভাবে। শ্বেত জল উপস্থিত ললাট কার্নিশে গোলাগুলি সোজা হয়ে বসল ওরা, হাত পা বেঁধে রাখা এর বেশি নড়তে ব্যর্থ। অন্ধকারাচ্ছন্ন ঘরের হৃদি ও বাকিরা একে অপরের মুখ চাওয়াচাই করছে। বাহিরে কিসের হট্টগোল, কে বা কারা লড়াইয়ে লিপ্ত। ক্ষণে ক্ষণে গঙ্গানির শব্দ ভেসে আসছে, তবে কি মুক্তি আসন্ন নাকি নতুন কোনো বিপদের আগমন। বাধা হাত পা মুক্ত করতে প্রাণপণে চেষ্টা করছে মেয়েগুলো, হয়তো তাদের দুর্দিন কেটে যাচ্ছে। উদ্ধারে এগিয়ে এসেছে কোনো বড় হৃদয়ের মানুষ, সৎ মানুষ। তাদের মুক্ত হতেই হবে, অপেক্ষায় যে আপনজন, ফিরে যেতে হবে তাদের তরে। মহান স্রষ্টার নাম স্মরণ করে হৃদি মসরাতে মসরাতে হাত পায়ের বাঁধন খোলার চেষ্টা করে যাচ্ছে। শক্ত বাঁধন খুলতে অক্ষম সে ঝাপসা হয়ে আসছে, নেত্র জোড়া কেঁপে কেঁপে উঠছে কাঁ। আল্লাহ আল্লাহ জিকির করতে করতে হাত পায়ের বাঁধন খুলে ফেলতে চাইছে মেয়েটা। চামড়া ছিঁড়ে বেরিয়ে আসছে রক্ত, অসীম যন্ত্রণায় ভেতরটা চিরে ফুরে যাচ্ছে। দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রুধারা, তবু চেষ্টারত সে হাল ছেড়ে দেবে না। আজ তাকে সফল হতেই হবে, অন্যথায় চিরকালের বন্দিত্ব, নোংরা জীবন বরণ করতে হবে, অসম্ভবতা। স্বেচ্ছায় প্রাণ দেবে সে, তবু সম্ভ্রমে বিন্দুমাত্র আঘাত হানতে দেবে না। তার ওপর একমাত্র অধিকার তার হালাল সঙ্গীর। তার ইরহামের কিয়ৎক্ষণ বাদে গঙ্গানির মতো ক্ষীণ শব্দ কর্ণপাত হল, ইরহাম। শত্রুপক্ষ প্রায় কুপকাত, তখনই ঘটল বিপত্তি। আকস্মিক কোথা থেকে উদয় হল 15 জনের শত্রুদল। তাদের ছোড়া অপ্রতিরোধ্য অপ্রত্যাশিত বুলেটে ঝাঁঝরা হলো কিছু পুলিশের বক্ষস্থল। রক্তক্ষয়ী সংঘর্ষে এখন দুর্বল ইরহাম ও তাইফ বাহিনী। তখনই সন্তর্পণে লুকায়িত দাবার চাল ব্যবহার করল ইরহাম। বক্র হেসে বিড়বিড়ি আওড়ালো, দিস ইজ দ্য টাইম অফ চেকমেট। অতঃপর ইয়ারবাটের মাধ্যমে লুকায়িত সঙ্গীদের উদ্দেশ্যে পেশ করল ছোট্ট এক খুদে বার্তা, কাম। হাতে গোনা অল্প মুহূর্ত, চিতার ন্যায় আকস্মিক আড়াল হতে বেরিয়ে এলো। শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়লে ইরহামের দেহরক্ষীরা। প্রশিক্ষণপ্রাপ্ত তারা দক্ষতার সহিত শত্রু নিপাত করে চলেছে। শত্রুপক্ষ ভেবেছিল তারা একাই চতুর, ভুলে গিয়েছিল বাপেরও বাপ থাকে, তাই হয়তো এই বেহাল দশা। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এলো। 5 জন পুলিশ সতর্কতার সহিত ভবনটির প্রবেশদ্বার ঘিরে ফেলেছে। সুযোগ পেয়ে এক মুহূর্ত বিলম্ব নয়, ক্ষিপ্রতার সহিত ভবনের ভেতরে প্রবেশ করল ইরহাম। স্বভাবসুলভ গম্ভীর শান্ত মানুষটি আজ নিজেকে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ। বুকের ভেতর চলমান অস্থিরতা, ভয়, আকাঙ্ক্ষা এখন অভাবনীয়, অপরিমেয়, কাউকে বোঝানোর মতো নয়। তার প্রতিটি পদধ্বনিতে হৃৎপিণ্ড উত্তেজিত হয়ে পড়ছে। সে কি রয়েছে অন্দরে? এতগুলো ঘন্টা মিনিটের বিচ্ছেদ কি তবে শেষের পথে? দেখা দেবে কি তার হৃদয়ের রানী? নিশ্চয়ই তাকে দেখা দিতেই হবে। সুঠাম দেহে অস্থির মানুষটি দৌড়ে অন্দরে প্রবেশ করল। চোখের তারায় ধরা দিল ভেতরকার পরিবেশ। 3টে রুম ভেতরে। কোথায় বন্দি তার একান্ত নারী? কোন ঘরে সে? উদ্ভ্রান্তের ন্যায় এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে ইরহাম। 4 জন পুলিশ 2টো ভিন্ন রুমে 2 জন করে প্রবেশ করেছে। বন্দীদের হাত পায়ের বাঁধন খুলে দিতে ব্যস্ত হয়ে পড়ল তারা। এলোমেলো পায়ে ডান দিকের ঘরের ঘরে উপস্থিত হলো ইরহাম। তৃষ্ণার্ত চোখ দুটো বন্দীদের মাঝে খুঁজে বেড়াচ্ছে তাকে, সামনে পেছনে মাঝের দিকে। পুলিশ হাত পা খুলে দিচ্ছে, না দেখা মিলল না তার। হতাশায় জর্জরিত মানুষটি তপ্ত শ্বাস ফেলে ছুটল ঘরের মেঝের উদ্দেশ্যে। মস্তিষ্কে রাশি রাশি ভাবনা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরফরানি। জ্বালা হচ্ছে বক্ষ মাজারে।
মাঝের ঘরের দোরগড়ায় স্লোত পায়ে এগিয়ে যাচ্ছে মানুষটি। স্মরণ করে চলেছে সারা জাহানের মালিক মহান রবকে হৃদি। তার হৃদরানীর যেন দেখা মেলে। ইয়াল্লাহ! এ ঘরেও পুলিশ উদ্ধার কর্মে লিপ্ত। দুরু দুরু বুকে অভ্যন্তরে প্রবেশ করল ইরহাম। সদা কাঠিন্যতায় মোড়ানো হৃদয় আজ ভয়ে কাঁপছে। হ্যাঁ, ইরহাম চৌধুরীও ভয় পায়। হৃদয়ের রানীকে হারানোর বেদনা মিশ্রিত ভয়। আকুল হয়ে এদিক ওদিক চোখ বুলিয়ে চলেছে সে। হঠাৎ কর্ণগহ্বরে ধাক্কা খেল মৃদু হাওয়া। কেউ ডেকে উঠল কি? বেকুল হয়ে সারা ঘরময় ঘুরতে লাগলো। কে ডাকলো তাকে? কোথায় লুকিয়ে সে? হঠাৎ তৃষ্ণার্ত চক্ষু জোড়ায় পানি জমল। ধীরে ধীরে হ্রাস পেতে লাগলো অন্তর্দাহ। মেঘ মেদুর মুখখানা লহময় উজ্জ্বল হয়ে উঠল। ওই তো বসে তার হৃদি একান্ত নারী। এদিকেই স্বামীর পানে তাকিয়ে, চোখে মুখে বেদনাময় উজ্জ্বলতা, অশ্রু সজল নয়ন জোড়া তাকে ডাকছে, কাছে ডাকছে। বাস্তব জ্ঞান হারিয়ে প্রিয়তমার পানে ছুটল মানুষটি। উপস্থিত সকলে দেখল এক স্বামীর, এক প্রেমিক পুরুষের পাগল পাড়া রূপ। ছুটে গিয়ে হৃদির বিপরীতে হাঁটু মুড়ে বসল ইরহাম। আনন্দ অশ্রু ঝরে পড়ছে দুজোড়া চোখ হতে। সিক্ত হচ্ছে গাল, কেঁপে কেঁপে উঠছে ওষ্ঠাধর। একে অপরের পানে অনিমেষ নেত্রে তাকিয়ে তারা, চোখে অশ্রু, ঠোঁটে খুশির ছোঁয়া। কিছু বলতে চেয়েও অপারগ, রুদ্ধ উভয়ের কণ্ঠনালী, হিমশীতল রূপে জমায়েত শব্দমালা। অবশেষে দেখা পেয়েছে তার, হারিয়ে যায়নি সে, তাকে একাকী ফেলে যায়নি সে। ও পৃথিবী, শুনছ তুমি? হৃদরানী তারে দুঃখ সাগরে ভাসিয়ে যায়নি। প্রিয়তমের বুকে ফিরে এসেছে সে। আকস্মিক একান্ত নারীকে দুহাতে জড়িয়ে নিল ইরহাম। শক্তপোক্ত বলিষ্ঠ বেষ্টনীতে বন্দী হলো হৃদি। মানুষটি তাকে বক্ষ পিঞ্জরে লুকিয়ে নেবে কি? হ্যাঁ, আড়াল করে নেবে সকল কুলুষতা জটিলতা হতে। একমাত্র মৃত্যু ব্যতীত এ বুক হতে ছিন্ন হবে না তার হৃদি। শক্তপোক্ত আলিঙ্গনে দুর্বল দেহটি ব্যথায় চিরচির করে উঠল। বিকৃত হলো মুখভঙ্গি, তবু বাধা দিল না মেয়েটি। হাত পা বাধা অদম্য ইচ্ছে সত্ত্বেও পারল না স্বামীকে একটুখানি ছুতে। গম্ভীর আনন্দ উচ্ছল মুখে পেল হাত দুটো বোলাতে, প্রাণ ভরে স্বামী নামক একান্ত পুরুষটিকে দেখতে। ইরহাম তখন আবেগের অতিশয্যে উন্মাদ। প্রিয়তমা সারা মুখ জুড়ে ক্ষুদ্র ক্ষুদ্র পরশ বুলিয়ে চলেছে। এলোপাথারি ছোঁয়া অঙ্কিত হচ্ছে কোমল ত্বকে। মুক্তির স্বাদ মিলল তবে ইরহাম এসেছে তার উদ্ধারে। হৃদির উজ্জ্বল মুখখানি ধীরে ধীরে মিলিয়ে গেল, তবু অধরে লেপ্টে তৃপ্তিময় ঝলক। আস্তে ধীরে বুঝে গেল মেয়েটি রক্ষীপুট। হালকা স্বরে শুনতে পেল এক আর্তনাদ, হৃদি। শুভালগ্ন আধারিয়া আচ্ছাদন হটিয়ে সগৌরবে উদিত হচ্ছে দিনমণি। পদ্মা নদীর নিকটবর্তী স্থানীয় এক হসপিটালে তখন কড়া নিরাপত্তা বলয়ে ঘেরা। ভেতরে চিকিৎসা চলছে। এমপি ইরহাম চৌধুরী সহধর্মিণী, বন্দী আরও বেশ কিছু নারীর, আহত পুলিশ এবং শত্রুদের। সকলের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বরত পুলিশ সদস্য এবং ইরহামের দেহরক্ষীরা। ঢাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর আরও সদস্য আসছে। ঘণ্টা দুয়েকের মধ্যে পৌঁছে যাবে, কেননা উদ্ধারকৃত নারীবৃন্দ ও আহত শত্রুদের একসাথে একই জায়গায় রাখা বেশ ঝুঁকিপূর্ণ, বিপজ্জনক। শত্রুপক্ষ যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে পারে, সাবধানের মার নেই। ওয়েটিং জোনে বসে ইরহাম। কালো মেঘে সে মুখখানি, পোশাকে লেপ্টে ধুলোবালি, রক্তের ছাপ। উন্মাদের ন্যায় দেখাচ্ছে তাকে। রিমলেস চশমাবিহীন চোখ দুটোয় চরম হাহাকার। দু হাতের করতলে ঢেকে নাকমুখ, ঝুঁকিয়ে রাখা চেহারা। চিকিৎসা চলছে তার স্ত্রীর। বিগত কয়েকদিনের মানসিক অস্থিরতা, দুর্বলতা, অনাহার এবং অতিরিক্ত দুশ্চিন্তার দরুন অচেতন হৃদি। তার বাহুবন্ধনে মেয়েটি বেহুশ হলো। সচক্ষে দেখল স্ত্রীর দৈন্যদশা। ভালো নেই তার হৃদরানী। বিগত কয়েকদিনে প্রচুর কষ্ট সয়েছে। প্রতিকূলতার মধ্যেও রক্ষা করেছে নিজেকে। লড়াই করে বেঁচেছে তার হৃদি। লড়াকু তার একান্ত নারী। সে গর্বিত এমন একজনার জীবনসঙ্গী হতে পেরে। ধীরে ধীরে রক্তলাল দু চোখে বাষ্প জমল।
কখন চোখ মেলে তাকাবে মেয়েটি, মাথায় এলিয়ে দেবে তার চওড়া বুকে কখন। অতিবাহিত হলো কিছু প্রহর, সময় জ্ঞান হারিয়ে বসে ইরহাম। হঠাৎ পাশে এসে দাঁড়াল তার সিকিউরিটি হেড রুস্তম। বসের পানে মাথা ঝুঁকে মৃদুস্বরে বলল, স্যার, পুলিশ কমিশনারের কল। মোবাইল বাড়িয়ে রুস্তম। ইরহাম ক্লান্ত চোখ তুলে তাকালো, দীর্ঘশ্বাস ফেলল সময় নিয়ে। রুস্তমের খারাপ লাগছে স্যারের অবস্থা দেখে, কী বা করার আছে, নিরুপায় তারা সকলে, সব এখন আল্লাহর ইচ্ছে। তাদের পূর্ব নির্ধারিত তাকদির। মুহূর্তের মধ্যেই ইরহাম বদলে গেল, প্রিয়তমার বিরহে উন্মাদ স্বামী হতে রূপান্তরিত হলো এক দায়িত্বশীল নাগরিকে। এক সাংসদ রূপে মোবাইল হাতে উঠে দাঁড়ালো মানুষটি, মন্থর পায়ে হাঁটতে আরম্ভ করলো। দাঁড়ালো এক নীরব শুনশান স্থানে, কানে ঠেকলো মোবাইল, স্বরূপে ফিরে গম্ভীর স্বরে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ ফোন আলাপ সেরে, এদিকে এসো এসপি তাইফ। বন্ধুকে গুরু গম্ভীর স্বরে কথা বলতে দেখে ঈষৎ চমকালো। অবেলায় কার সঙ্গে কথা বলছে ঠোঁট নাড়িয়ে শুধালো রুস্তম। কার সাথে কথা বলছে ও? রুস্তম নিঃশব্দে ঠোঁট নাড়িয়ে জবাব দিল। তাইফের কপালে পড়ল ভাঁজ, পরিস্থিতি ভালো নয়। দেশব্যাপী এক আলোড়ন সৃষ্টি হতে চলেছে। প্রভাবশালী কিছু নাম জড়িয়ে যে এই কেসে, গোটা বিষয়টা বেশ ভেজাল, জটিল। ক্ষমতার জোরে সবটা ওলটপালট না হয়ে যায়, ন্যায়ের জয় হবে তো আদৌ, নাকি ক্ষমতার অপব্যবহারে ধরাশায়ী হবে সততা, ন্যায়ের পথ। আঁধারিয়া রজনী শহরের অন্যতম এক সেরা হাসপাতাল। অসুস্থ রোগী, তাদের স্বজন, চিকিৎসক, নার্সদের আনাগোনায় মুখরিত পরিবেশ। ফিনাইলের তীব্র অস্বস্তিকর গন্ধ নাসিকা গ্রন্থিতে কড়া নেড়ে চলেছে নার্স ওয়ার্ড বয়দের পদচারণায় ব্যস্ত করিডর। তবে এসব কোলাহল হতে সম্পূর্ণ মুক্ত এক কেবিন, সেথায় শুভ্র রঙা বিছানার শায়িত হৃদি, গভীর ঘুমে আচ্ছন্ন। এতগুলো ঘন্টা বাদে একটু আরামে, একটুখানি নিশ্চিন্তে ঘুমিয়ে হাতে কেনুলা। অবিরাম চলছে স্যালাইনের ড্রিপ, প্রায় 3 দিনের বেশি সময় ধরে অপহৃত। চোখ মুখ ডেবে গেছে কালচে দাগ চোখের নিচে। প্রাণহীন খসখসে ওষ্ঠাধর, সদা প্রাণবন্ত ফিটফাট থাকা মেয়েটির আজ দৈন্যদশা। শরীর ওজন যেন কয়েক কেজি হাওয়ায় মিলিয়ে গেছে। দেখতে কঙ্কালসার লাগছে, বড্ড নির্জীব। রূপকথার সেই ঘুমন্ত রাজকন্যার ন্যায় ঘুমের রাজ্যে তলিয়ে মেয়েটি। এমন এক মুহূর্তে নিঃশব্দে কেবিনের দ্বার উন্মুক্ত হলো। দেখা মিলল এক সুঠামদেহী সুশ্রী অবয়বের। স্লথ পায়ে বেডের পানে এগিয়ে আসছে সেজন, যার বুকে অসহনীয় পীড়া, চোখে জ্বালা পোড়া। একান্ত নারীর দুর্দশায় ক্রন্দনের লিপ্ত হৃৎপিণ্ড। নিজের অবস্থা করুন, একাধারে স্ত্রী ও দেশের প্রতি কর্তব্য পালন করতে হচ্ছে, মিলছে না একটু সার অবসর। শরীরটা কেমন অসার হয়ে আসছে, ভো ভো করে বলতে আক্রমণ করছে মস্তিষ্কে। যন্ত্রণা হচ্ছে ভেতর ও বাহিরে। ধীর পায়ে এগিয়ে গেল ইরহাম। রিমলেস চশমার আড়ালে লুকায়িত নভনীল চক্ষু জোড়া আজ নির্জীব, অচঞ্চল, মৃত নদীর ন্যায় নিষ্প্রভ। শব্দহীন টুল টেনে প্রিয়তমার পাশে বসল মানুষটি। নিষ্পলক নেত্রে তাকিয়ে রইল স্ত্রীর পানে। এই কি সে মেয়ে যার শুনে এক হালাল বন্ধনে আবদ্ধ হয়েছিল, যার চঞ্চলতায় হারিয়েছিল গাম্ভীর্য, যার ঋণিঝিনি হাস্য কলরব হৃদয়ে উচ্ছ্বাস বয়ে আনত? একে সে হৃদি, তার হৃদয়ের রানী? হ্যাঁ, এই সে, তার হৃদরানী। প্রতিকূলতার মধ্যে হারিয়েছে যার মাধুর্য, লাবণ্য। তাতে কি হয়েছে? রূপ লাবণ্যে কি আর ভালোবাসা হয়? পৃথিবীর সবচেয়ে কুৎসিত নারীও তার প্রিয়তমের নিকট সবচেয়ে মোহনীয়, অপরূপা। সেখানে তার হৃদিত মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। ওলট পালট ভাবনা হানা দিচ্ছে ভেতরে, নিজেও জানে না কি থেকে কি ভাবছে। কোন পথে চালিত হচ্ছে মস্তিষ্ক, কেমন প্রতিক্রিয়া ব্যক্ত করছে স্নায়ু। ক্লান্তি মাখা নয়নে হৃদির পানে তাকিয়ে রইল মানুষটি। একটিবার ছুঁয়ে দিতে আনসান করছে মন। আলতো করে ছুঁয়ে দেখবে কি, ব্যথা পাবে না তো তার হৃদি? খুব বেশি কি ক্ষতি হবে? আলতো করে একটাবার ছুঁয়ে দিলে বেসামাল মনকে সামাল দেওয়া যে দুষ্কর হয়ে উঠেছে।
মন ও মস্তিষ্কের লড়াইয়ে বিজয়ী হলো মন। আস্তে ধীরে কম্পিত হাত বাড়িয়ে দিল ইরহাম, আলতো করে ছুলো নির্জীব পেলব হাত। কেঁপে উঠল অভ্যন্তরীণ সত্তা, ভয় হচ্ছে আজ কম্পিত তার পৌরুষ চিত্ত, তার অর্ধাঙ্গী ব্যথা না পায়। ধীরে ধীরে আলতো হাতে নিজ হাতের মুঠোয় পুরে নিল কোমল হাতটি। অব্যক্ত ভালো লাগা ছড়িয়ে পড়ল তনু মনে। নভনীল চক্ষুদয়ে এ মুহূর্তের অপরিমেয় আকুলতা। কখন চোখ মেলে তাকাবে তার হৃদি, ধন্য হবে দুনয়ন। অনাকাঙ্ক্ষিত সেই মুহূর্ত আসবে কখন? আস্তে ধীরে মুখ নামিয়ে আনল ইরহাম, প্রিয়তমার হাতের উল্টো পিঠে উষ্ণ পরশ বুলিয়ে দিল। অজান্তেই শক্ত করে মুঠোবন্দি করে নিল কোমল হাতটি। এই যে ধরল, ছাড়বে না কভু, আমৃত্য বাজবে একে অপরের তরে। মনের গহীনে যেন আকুলি বিকুল হয়ে প্রতিধ্বনিত হতে লাগলো। মনের অরণ্যে এলে তুমি, কড়া নাড়লে হৃদয়ের বদ্ধ দোরগড়ায়। তোমাতেই খুঁজি ফিরি সুখ আমার, তলিয়ে যায় সুখ মিশ্রিত গভীরতায়। হৃদিকে গত ভোর রাতে উদ্ধার করার পর বিন্দুমাত্র বিলম্ব না করে স্থানীয় হসপিটালে ভর্তি করা হলো। সেথায় সকাল গড়িয়ে দুপুর এলো। নিরাপত্তা ব্যবস্থা এবং বাস্তবসম্মত চিকিৎসার স্বার্থে দুপুর নাগাদ ঢাকার উদ্দেশ্যে রওনা হলো রিহাম এবং সঙ্গীরা। অ্যাম্বুলেন্সে করে শারীরিক ও মানসিকভাবে দুর্বল সঙ্গিনীকে সাথে নিয়ে নিজ শহরে ফিরল ইরহাম। ভর্তি করালো শহরের অন্যতম নামকরা উন্নত মানের হাসপাতালে। নিশ্চিত করল সর্বোত্তম চিকিৎসা। সন্ধ্যাবেলা চৌধুরী পরিবারের সদস্যরা হৃদির খবর জানতে পারল। রাহিত জানালো তাদের। অপ্রত্যাশিত সুসংবাদে বাকরুদ্ধ দুই পরিবারের সদস্যরা ফারহানা ও মালিহা। দুই মা অঝরে অশ্রু বিসর্জন দিল, শুকরিয়া আদায় করল রবের। কাল বিলম্ব না করে ছুটে এলো এই হাসপাতালে। চিকিৎসাধীন কন্যাকে দেখে তারা দুজনেই দিশেহারা। কেঁদে চলেছেন অবিরাম। রাইসা, নাজরিন, ইনায়া মিলেমিশে কোনো মতে তাদের সামলাতে সক্ষম হলো। শহরের দুটো হাসপাতালে চিকিৎসাধীন তাদের দুই আপনজন, হৃদি এবং পল্লবী। পল্লবী আগের চেয়ে কিছুটা ভালো আছেন, তবে স্বামী প্রদত্ত আঘাতের চিহ্ন এবং মনোবেদনায় পীড়িত। একটুখানি স্বস্তি পেলেন হৃদির খবর পেয়ে, যাক ওনার স্বামীর অপকর্মের ফল এই মাসুম মেয়েটিকে সইতে হয়নি। উপরওয়ালার অশেষ রহমতে সহি সালামতে ফিরে এসেছে সবার আদরের হৃদি। ঘড়ির কাঁটা নির্দেশ করছে এখন রাত 10টা বেজে 15 মিনিট। ইরহাম ও হৃদির পরিবারের অধিকাংশ সদস্য এখনও হাসপাতালে ওয়েটিং জোনে উদাস বদনে বসে। হাসপাতালের পরিচালক এজাজ সাহেবের বন্ধুর বড় ভাই হন। ভাই বিশেষ অনুমতি পেয়ে ভিজিটিং আওয়ার শেষ হওয়ার পরেও এনারা উপস্থিত। বাড়ি যেতে নারাজ কিছু সদস্য অন্য হাসপাতালে পল্লবীর কাছে। ইরহাম জানিয়েছে আগামীকাল সকাল সকাল মামিকে হাসপাতালে স্থানান্তর করা হবে। ভিন্ন ভিন্ন হাসপাতালে নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও যাতায়াত সমস্যা। বর্তমানে হাসপাতালটি নিরাপত্তা বেষ্টিনতি ঘেরা। অনুপস্থিত ইরহাম, তার অবর্তমানে সিকিউরিটি হেড রুস্তম, তার দলবল ছাড়াও কিছু পুলিশ নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত। আজকের দিনটি বাংলার মাটিতে অন্যতম এক স্মরণীয় দিন। দেশ জুড়ে চলছে তোলপাড়। সহিংসতা হচ্ছে শহরে যত্রতত্র। মাদক ব্যবসা এবং নারী পাচারকারী চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছে কয়েকজন নামি দামি ব্যক্তি। তন্মধ্যে জনাব শিকদার পুত্র জুনেদ শিকদার, বিশিষ্ট ব্যবসায়ী জহির আহসান, সরকারি দলের এক সচিব, এক প্রতিমন্ত্রী, বিরোধী দলের এক সাংসদ এবং প্রবাসী এক নামী ব্যবসায়ী রয়েছে। একসাথে একই দিনে স্বল্প সময়ের বিরতিতে 6 জন প্রভাবশালী ব্যক্তির গ্রেফতার দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করল। নিজেকে বাঁচাতে মরিয়া হয়ে উঠল তারা 6 জন। জানাশোনা সমস্ত কন্ট্যাক্টে যোগাযোগ করে ঝড় তুলল। দুঃখজনকভাবে তেমন লাভ হলো না, মিলল না সহায়তা। তাদের কারোর উকিল সাময়িক সান্ত্বনা দিল, কেউ বা দিল আশ্বাস। পরিবারের সদস্যদের উপস্থিতিতে বা নিজ কর্মস্থল কিংবা পার্টি অফিস হতে গ্রেপ্তার হলো তারা 6 জন।
এর পরিপ্রেক্ষিতে দেশের জনগণ দুইভাবে বিভক্ত হলো। এক পক্ষ ধিক্কার জানাচ্ছে অপরাধীদের, কেউ বা তাদের পক্ষে সাফাই গাইছে, অভিযোগ করছে নামী লোকেদের বাজেভাবে ফাঁসানো হচ্ছে। এ নিয়ে আরম্ভ হলো সহিংসতা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হিমশিম খাচ্ছে পরিস্থিতি সামাল দিতে। অরাজকতা সৃষ্টি হয়েছে শহরের আনাচে কানাচে। বন্ধ হলো অফিস আদালত, প্রয়োজনীয় স্টোর, রাস্তায় যানবাহন চলাচল অবরুদ্ধ। সরকারি দলের ছেলেপুলেরা রাস্তায় গাড়ির টায়ার পুড়িয়ে অসন্তোষ প্রকাশ করল। কয়েক জায়গায় তারা বিরোধী দলের নেতাকর্মীদের পোস্টার ছিঁড়ে আগুনে পুড়িয়ে দিল। তাদের ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন। তাদের অভিযোগ, বিরোধী দল অর্থাৎ ইরহাম চৌধুরীর দল ইচ্ছাকৃতভাবে এসব করেছে। এটা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র। মানহানির মামলা দায়ের করবে তারা, ছাড়বে না কাউকে। অন্যায়কে সাময়িক দমন করতে গিয়ে মূল্য চোকাতে হলো সাধারণ জনগণের। দোকানপাট, অফিস আদালত বন্ধ, দৈনন্দিন জীবনে ব্যাঘাত। অন্যদিকে এসপি তাইবকে বিনা নোটিশে বদলি করা হলো, নতুন পোস্টিং হলো বান্দরবানে। ওপর মহলে থাকা অসাধু ব্যক্তিরা দাঁতে দাঁত চেপে সবটা সহ্য করে যাচ্ছে। সব সরাসরি কিছু করতে পারছে না বিধায় এটা ওটা মিথ্যা অভিযোগ দেখে শাস্তি দিতে চাইছে। তারা মানতেই পারছে না 6 জন সঙ্গী এমন বাজেভাবে ফেসে গেছে। শেষ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডাক পড়ল পুলিশের ডিআইজি সাংসদ ইরহাম চৌধুরী, অ্যান্টি ড্রাগ ফেডারেশনের এক গুরুত্বপূর্ণ সদস্য এবং পুলিশ কমিশনারের। ঘণ্টা 2 সময় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ গোপন মিটিং হলো। খবর পেয়ে মন্ত্রণালয়ের বাহিরে অপেক্ষারত মিডিয়ার লোকজন, কি হচ্ছে ভেতরে? হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। কেমনতর আলাপন হচ্ছে ভেতরে জানা নেই। ধৈর্য ধরে অপেক্ষায় রয়েছে মিডিয়া। অবশেষে মিটিং সমাপ্ত হলে স্বাভাবিক বদনে বেরিয়ে এলো তারা 4 জন। মিটিংয়ের ফলাফল কি? বহু চেষ্টা সত্ত্বেও মিডিয়া ঠিক জানতে পারল না। দেশব্যাপী এতটুকু ছড়িয়ে পড়ল যে অপরাধীদের গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে, মিলবে না স্যার। এভাবেই তুমুল আলোড়ন এবং ঝড়ঝাপটার মধ্য দিয়ে অতিবাহিত হলো দিনটি। গোধূলি লগ্ন। অ্যাডজাস্টেবল বেডে বালিশের সাথে হেলান দিয়ে বসে রীতি। পরনে হাসপাতালের পোশাক, মাথা ও দেহের উপরিভাগে আবৃত দোপাট্টায়। পরিবারের সদস্যরা দেখা করতে আসছে যাচ্ছে, ডক্টর নার্স আসছে। শুধুমাত্র হাসপাতালের পোশাক পরনে বড় অস্বস্তি হচ্ছিল মেয়েটার। নিজেকে কেমন আব্রুহীন লাগছিল। এই আদুরে ননদ ইনায়া ওর জন্য দোপাট্টার ব্যবস্থা করে দিয়েছে। হৃদি অশ্রু সজল নয়নে তাকালো সম্মুখে। ওর দুপাশে বসে 2 মা, জন্মদাত্রী মা ও শাশুড়ি মা। দুজনে ওর দুটো হাত মুঠোবন্দি করে বসে। চোখে জমে অশ্রুবিন্দু। হৃদির অধর কোণে ফুটে উঠল হাসির রেখা। কথাগুলো ঘণ্টা বাদে হাসল সে ভাগ্যবতী এক জীবনে 2 মায়ের পরম স্নেহ লাভ করে। সবাইকে এমন ভাগ্য নিয়ে জন্মায় না। মেয়েটা মৃদু স্বরে বলল, আর কেঁদো না মাদার্স, তোমাদের চোখের পানিতে হাসপাতালেই ভেসে গেল। হেসে উপস্থিত উঠল সকলেই। প্রজন্মের সদস্যরা, নিদিশা, রায়না, ইনায়া ও রাহিত পল্লবীর কাছে। হৃদি এখনও মামির বিষয়ে জানে না। ও জানে না এই একই ফ্লোরে চিকিৎসাধীন তার মামি শাশুড়ি। নীতি বোনের কথায় সম্মতি জানিয়ে বলে, একদম ঠিক বলেছিস তুই। কাল থেকে চাচি আর আন্টি যে পরিমাণ কান্নাকাটি করেছে হিসেব করলে কয়েক গ্যালন তো হবেই। নিদিশা আঙ্গুল গুনে বলল, 2 গ্যালন বোধ হয়। হেসে উঠল সবাই। ফারহানা কপট রাগ দেখে বললেন, মার খাবে তোমরা। নিদিশা দাঁত কিলে বলল, কোনটা গো, ঝাল নাকি মিষ্টি? আমার কিন্তু টক পছন্দ। দুর্বলতা সত্ত্বেও শব্দহীন হেসে চলেছে হৃদি। ও ঠিক উপলব্ধি করতে পারছে ভাই বোনদের এমনতর কাণ্ডের প্রকৃত উদ্দেশ্য। পরিস্থিতি স্বাভাবিক করতে চাইছে ওরা। কাম তো ঝড়ঝাপটা গেল না কম তো, এবার না হয় একটু পুরনো আনন্দ ফিরুক। ফারহানা চোখ গরম করে বললেন, টক ঝাল মিষ্টি সব একসাথে দেব? নিদিশ এমন ভাব করলো যেন জিভে জল চলে এসেছে। টেস্টি খাবো। নীতি হেসে উঠল। রায়না তাল মিলিয়ে হাসছে, তবে বেদনার ছাপ স্পষ্ট চেহারায়।
মায়ের জন্য মন পুড়ছে খুব। হৃদি তাকালো শাশুড়ি মায়ের পানে, ওনার মুখখানি পুত্রবধূর পানে নিবদ্ধ। হৃদি মায়ের ম্লান ভাব লক্ষ্য করে হাতে আলতো চাপ দিল, শান্ত ভেজা স্বরে বলল, আমি ঠিক আছি মা, আর কেঁদো না। তোমাদের প্রতি ফোঁটা চোখের পানিতে এ বুকে যে যন্ত্রণা হচ্ছে। ফারহানাও তাকালেন মেয়ের মুখপানে। মালিহা অশ্রুসিক্ত নয়নে কয়েক পল তাকে রইলেন, অতপর আস্তে ধীরে উঠে দাঁড়ালেন কন্যা সম পুত্রবধূর বা পাশে। দু হাতের অঞ্জলিতে ভরে নিলেন মায়াবী মুখখানি, দুজনে একে অপরের পানে তাকিয়ে। হঠাৎই ক্রন্দনে ভেঙে পড়লেন মালিহা, ঠোঁট দাবিয়ে রাখলেন হৃদির ললাটে। আবেগে মেয়েটিও নিজেকে সামলাতে ব্যর্থ হলো, দু হাতে জড়িয়ে ধরল দ্বিতীয় মায়ের কোমর। পেটে মুখ গুজে নিঃশব্দে কেঁদে চলেছে, কেঁপে কেঁপে উঠছে কা। ফারহানা আপ্লুত হয়ে তাকিয়ে, মেয়ে তার এতটা ভালোবাসা পাচ্ছে, বেআইন ওকে এতটা আপন করে নিয়েছেন। নীতি, রায়না ওরাও সিক্ত চোখে তাকিয়ে। মুহূর্তের মধ্যে হাসি খুশি পরিবেশ আবেগপূর্ণ হয়ে গেল। মালিহা মেয়ের ললাটে চুম্বন এঁকে মৃদুস্বরে আওড়ালেন, আমার সোনা মেয়ে। আরও গাঢ় হলো বন্ধন। হৃদি তখনও মায়ের পেটে মুখ লুকিয়ে। ইনায়া দরজায় দাঁড়িয়ে দেখলো এই আবেগঘন দৃশ্য। ওর চোখে জমল নোনা জল, ঠোঁটে খুশির ছোঁয়া। ওর অনুপস্থিতিতে আম্মু মোটেও খারাপ থাকবে না, ভাবি ভালোবেসে আঁকলে রাখবে তার পরিবারকে ইনশাল্লাহ। নিকোষ কৃষ্ণ রজনী হাসপাতালের বিছনায় শুয়ে বিশ্রাম নিচ্ছে হৃদি। ওর পাশে বসে ইনায়া, টুলে নিদিশা একটা কমেডি বইয়ের পিডিএফ পড়ছে মোবাইল নামক যান্ত্রিক ডিভাইসে। হাসতে হাসতে অসুস্থ বোনকে সে কাহিনী শোনাচ্ছে। চিকিৎসাধীন বোনের মন মেজাজ ভালো রাখার ক্ষুদ্র এক প্রচেষ্টা। নিদিশার রং ঢং করে বলা হাস্যরসাত্মক কাহিনী শুনে হাসছে ইনায়া। শুধুমাত্র হাসি নেই অসুস্থ মেয়েটির ওষ্ঠপুটে। ইনায়া হাসি মুখে হঠাৎ ভাবিকে লক্ষ্য করলো। ধীরে ধীরে স্বাভাবিক হলো ওর মুখ। ভাবি এমন মলিন বদনে শুয়ে কেন? শরীর খারাপ করছে? তড়িৎ উৎকণ্ঠিত হয়ে শুধেল, ভাবি কি হয়েছে? তোমার শরীর খারাপ করছে, ডক্টর ডাকবো? হৃদির ঘর কেটে গেল, তাকালো ওর পানে। নিদিশাও কাহিনী বন্ধ করে উৎসুক নয়নে তাকিয়ে। হৃদি মেয়েটা কেমন বিব্রতকর অবস্থায় পড়ে গেল। কি বলবে এবার? মেয়ে কি হাসির রেখা ফুটিয়ে তুলল, অধরে বলল, আমি ঠিক আছি ইনু, শুধু শুধু চিন্তা করছো। তাহলে তোমার কি হয়েছে? চোখ মুখ কেমন শুকিয়ে কেন? অস্থির লাগছে হৃদি? কিছু বলার পূর্বেই নিদিশা বলে উঠল, হ্যাঁ খুব অস্থির লাগছে, তাই না আপু? হৃদি চমকিত নেত্রে তাকিয়ে বলে, কি মেয়ে? ইনায়া ঘাবড়ে গেল। নিদিশাকে প্রশ্ন করলো, তুমি জানো ভাবি কেন অস্থির বোধ করছে? হ্যাঁ জানি তো, বিজ্ঞান মতো বলল নিদিশা। কি হয়েছে বলো আমায়? চিন্তা হচ্ছে তো। নিদিশা কোনো মতে হাসি চেপে বসে। বোনের শুকনো মুখ দেখে এবার রসিয়ে রসিয়ে বলল, হ্যান্ডসাম বরের বিরহে কাতর হয়ে হৃদিপুর এই অস্থিরতা, দুঃখ ভরাক্রান্ত অবস্থা। কি আপু ঠিক বলেছি না? নিদিশা ভুরু নাচিয়ে মিটিমিটি হাসছে। হতবিহ্বল হৃদি। যতই সত্য হোক না কেন, ছোট বোন ও ননদের সামনে তো সত্যিটা স্বীকার করা সম্ভব নয়। কেমন লজ্জাজনক বিষয়। তবে কথাটি শতভাগ সত্যি। আসলেই তো বড্ড মিস করছে তার স্বামীকে, নিজের অর্ধাঙ্গকে। আজ সারাটা দিন পেরিয়ে ধরণীতে আধার নেমে এলো, একটিবারের জন্য দেখা মেলেনি মানুষটির। কোথায় রয়েছে সে, কেমন আছে জানা নেই। উদ্ধার করার সময় ঝাপসা চোখে সেই যে এক পলকের দেখা, এরপর আর দেখা মেলেনি। কে জানে কোথায় আছেন উনি, কি করছেন? কোনোভাবে উনি রেগে নেই তোর ওপর, কিংবা বিদ্বেষ? না না, এ হতে পারে না। ইরহাম অমন মানুষ নয়। সে একজন বুদ্ধিদীপ্ত, ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ। স্ত্রীর অপহৃত হয়েছে বলে তাকে ঘৃণা করবে, মুখ ফিরিয়ে নেবে, অমন কাপুরুষ নয়। নিশ্চয়ই উনি ব্যস্ত রয়েছেন, শীঘ্রই ফিরবেন, দেখা দেবেন ওর সঙ্গে। নিজেকে নিজেই আশার বাণী শোনালো হৃদি। হঠাৎ ভাবনায় ছেদ পড়ল ইনায়ার কণ্ঠে। ইনু ওর ডান হাতটি মুঠোয় পুরে নিয়েছে, চোখ বড় বড় করে কোমল স্বরে বলল, ভাইয়া খুব গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছে ভাবি, ঘন্টা খানিকের মধ্যে ফিরে আসবে। ততক্ষণে তুমি একটু বিশ্রাম নাও, প্রেশার নিও না কেমন? ম্লান বদনে ইতিবাচক মাথা নাড়ল হৃদি। স্বামী নামক মানুষটির কথা বড্ড বেশি মনে পড়ছে। তাকে এক পলক দেখার জন্য তৃষ্ণার্ত চক্ষু জোড়া। কখন ফিরবে সে?
ইনায়া ও নিদিশা একে অপরের পানে তাকালো। দুজনের চোখে মুখে পরিলক্ষিত হচ্ছে চিন্তার ছাপ। আজ দেশ জুড়ে যা ঘটেছে তাদের অজানা নয়, তাই তো ভয় হানা দিয়েছে অন্তরে। কি হবে কি জানি না। আধারিয়া রজনী ফারহানা বেডে বসে, ওনার কোলে মাথা এলিয়ে রিদি। নিদ্রায় মগ্ন মেয়েটি। বসুন্ধরা বন্ধুরা দেখা সাক্ষাৎ করতে এসেছিল ঘন্টা দেড়েক পূর্বে, কয়েকদিনের বিস্তার। তাতেই মনে হচ্ছে কত যুগ ধরে দেখা মেলেনি। প্রিয় বান্ধবীর অবস্থা সচক্ষে অবলোকন করে বন্ধুরা বেশ দুঃখ পেল। কি অবস্থা হয়েছে তাদের ঋদুর। চোখমুখ শুকিয়ে গেছে, শরীর অবস্থা নাজুক। চেনা মেয়েটিকে কেমন অচেনা লাগছে। শোকের আলহামদুলিল্লাহ বিপদমুক্ত, কোনো বড় সড় অঘটন ঘটেনি। ভালো আছে তাদের সখী। দেখা সাক্ষাতের পর কুশল বিনিময়ে এরপরের সময়টা কাটল চমৎকার। বন্ধুরা মিলে পরিবেশটা ঠিক স্বাভাবিক করে নিল। খুনসুটিতে কখন যে সময় কেটে গেল টেরও পেল না ওরা। সে মুহূর্তে কেবিনে এলেন ফারহানা, বসলেন মেয়ের পাশে। উনি এবং আফরিন দুপাশ হতে হাত ধরে দুর্বল শরীরের হৃদিকে উঠে বসতে সহায়তা করলেন। আফরিন বান্ধবীকে বালিশে হেলান দিয়ে বসিয়ে দিল। কথোপকথনের ফাঁকে ফারহানা নিজ হাতে মেয়েকে রাতের খাবার খাইয়ে দিলেন। নৌশভোজ সেরে ঔষধ খেল হৃদি। দুর্বল শরীর, ভালো লাগছে না, কেমন অবসন্ন ভাব। আস্তে ধীরে মাথা এলিয়ে দিল মমতাময়ী মায়ের কোলে। ফারহানা মলিন হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। এবার ঠিক আছে, শান্তি অনুভূত হচ্ছে। ভেতরকার অস্থিরতা সব ফুরুত। মা হলো সর্বোত্তম শান্তির স্থল। ইহ জগতে তার কোনো তুলনা হয় না। অতুলনীয় শান্তির স্থলে মাথা রেখে বন্ধুদের সাথে টুকটাক কথা বলতে বলতে এক সময় নিদ্রায় তলিয়ে গেল হৃদি। দীর্ঘশ্বাস ফেলল বন্ধুরা। তাদের ঋদু কতটা দুর্বল হয়ে পড়েছে। ঘড়ির কাঁটা 9-এর ঘরে পৌঁছাতেই ঘুমিয়ে পড়েছে। অথচ এই মেয়ের বিয়ের আগে একদা নিশাচর প্রাণীর ন্যায় রাত জেগে থাকত। আজ ব্যতীত, আজ সবই অতীত। আফরিন, নাদিরা, সাবিত ওরা সবাই ফারহানার কাছ থেকে বিদায় নিয়ে সেটা হতে প্রস্থান করলো। অনেক রাত হয়ে গেছে, এবার ফিরতে হবে। ঘুমন্ত বন্ধুকে আর শুধু শুধু ঘুম থেকে তুলবে না, নীরবে চলে গেল। নিস্তব্ধ পরিবেশ, উপস্থিত 10 জনের অবস্থা অত্যন্ত শোচনীয়। দরদর করে শ্বেত জল গড়িয়ে পড়ছে চিবুক বেয়ে গলদেশে। মস্তিষ্কের কার্যক্ষমতা লোপ পেয়েছে। পরাজিত তারা স্নায়ুযুদ্ধে চোখের তারায় দৃশ্যমান এক আগ্রাসী দানবের সর্বগ্রাসী অবতার। হেসে হুঙ্কার ছুড়ছে সে দানব। পেশিবহুল দুহাত ফুলে ফুলে উঠছে। রক চামড়া চিরে বেরিয়ে আসার উপক্রম। প্রশস্ত বুকে পাটা ঘন ঘন ওঠানামা করছে। ক্ষিপ্ততা প্রকাশ পাচ্ছে অবয়বে। চিতার ন্যায় অগ্নি ভেজা পদযুগল ফেলছে জমিনে। আটকে উঠছে সমান্তরাল রেখার ন্যায় এক লাইনে দণ্ডায়মান তারা 10 জন। আকস্মিক অকল্পনীয় ক্রোধে ফেটে পড়ল রুদ্রনীল। বাপাশেই ছিল গোলাকার ছোট্ট টেবিল। সেটা হতে তুলে নিল রিভলভার। 44 ম্যাগনাম রিভলভার হতে নিঃসৃত এক একটি মরণঘাতী বুলেট বিদ্ধ হলো পাশাপাশি দাঁড়িয়ে থাকা 3 জনের মাথায়। রক্তের ফোয়ারায় সিক্ত করল পাশে উপস্থিত সঙ্গীদের। ভয়ে আতঙ্কে ছিটকে সরে গেল 7 জন। মেঝেতে লুটিয়ে পড়ল তিনটে নিথর দেহ। হিসিয়ে ক্রোধ প্রকাশ করলে রুদ্রনীল, বাস্টার্ড। তর্জনীর সাহায্যে ছোট্ট ইশারা। তৎক্ষণাৎ রক্তাক্ত নিথর দেহ এবং জায়গাটি সাফ করতে ব্যস্ত হয়ে পড়ল 7 জন। রিভলভারের তপ্ত মুখ দিয়ে ললাট কার্নিশ হালকা করে চুলকে নিল রুদ্রনীল। বিড়বিড়ি আওড়ালো ইরহাম চৌধুরী। হ্যাঁ, ওই একটি নামেই তাদের জীবনে বিশ্রী কাটার ন্যায় ঘুরে বেড়াচ্ছে। 2 দিনের চুনুপুটি কিনে এত বড় দুঃসাহস দেখালো। দেশের পাবলিক ফিগার 6 জনকে কারাগারের কালো অন্ধকারে পাঠালো। বাংলার মাটিতে আজ তুফানি ঝড় উঠল দিনের আলোয়। কর্মব্যস্ত রুদ্রনীলের তা অজানা। রাতের আধারে এসে একজন খবর দিল কি হয়েছে দিনভর। মুহূর্তের মধ্যেই অসুর ভর করল দেহে। একটি অপরাধের শাস্তি পেল 3 জন। তবুও
অন্তর্দাহ বিদ্যমান ওই চৌধুরীর রক্ত স্নান না করা অবধি মিটবে না এ জ্বালা। সে মেটাতে ইচ্ছুক নয়, জ্বলে পুড়ে হোক অঙ্গার। সময় মতো এই অগ্নুৎপাত ঠিক বিস্ফোরিত হবে, অপেক্ষা শুধু সঠিক সময়ের। খন্দকার রুদ্রনীল মল্লিকের সঙ্গে টেক্কা দেয়া। ইউ হ্যাভ টু পে ফর ইট চৌধুরী, ইউ হ্যাভ টু। ঘড়ির কাঁটা তখন 11টার কাছাকাছি। উত্তপ্ত এক দিনের সমাপ্তি। সারা দিনের কর্মব্যস্ততা শেষে হাসপাতালে এলো ইরহাম। পরনে এখনো সেই বাসি পোশাক, অবসন্ন চেহারা। বাড়ি গিয়ে সতেজ হওয়ার ইচ্ছেটুকু নেই, ছুটে এসেছে প্রিয়তমার অভেদ্য টানে। ওয়েটিং জোনে এসে থমকালো ইরহাম। এজাজ সাহেব, রায়হান সাহেব এবং রাশেদ সাহেব বসে ওর অপেক্ষায় ছিলেন কি? সেথায় ধীর পায়ে এগিয়ে গেল ইরহাম। এজাজ সাহেব ছেলেকে লক্ষ্য করে উঠে দাঁড়ালেন। তা দেখে দাঁড়ালেন বাকি দুজন মুখোমুখি পিতা পুত্র। মৃদু স্বরে ছেলের হালচাল জিজ্ঞেস করলেন, এজাজ সাহেব ঠিক আছে তো? ইরহাম বিনা বাক্যে বসল বিপরীত দিকের স্টেনলেস স্টিলের 4 সিট ওয়েটিং চেয়ারের একটিতে। সেথায় মাথা এলিয়ে দিল, চোখ বুজে ক্লান্ত স্বরে বললাম, আলহামদুলিল্লাহ, আই এম ফাইন। টিভিতে এসব কি দেখলাম? যা ঘটেছে তাই, বাঁকা জবাব ইরহামের। এজাজ সাহেব অসন্তুষ্ট হয়ে বললেন, তোমার কোনো ধারণা আছে কি নিয়ে খেলছো তুমি? আগুন নিয়ে খেলছো, পুড়ে ছাই হয়ে না যাও। চোখ মেলে তাকালো ইরহাম, বসল সোজা হয়ে। বাবার মুখপানে তাকে নির্লিপ্ত স্বরে বলল, অগ্নি প্রতিরোধক পোশাক পরে খেলছি, ইনশাআল্লাহ সফল কাম হব। অপ্রসন্ন হলেন এজাজ সাহেব। যা করছে একদমই ঠিক করছো না, এখনো সময় আছে ইরহাম, পিছু হটে যাও। দুর্ভেদ্য রেখা ফুটে উঠল উষ্টপুটে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ইরহাম। পাঞ্জাবির পকেট পুড়ে নিল 2 হাতে। দক্ষিণ পশ্চিম মুখী হয়ে আত্মপ্রত্যয়ী স্বরে বলে উঠল, একটু একটু করে যে লড়াইয়ে জড়িয়ে পড়েছি, তা থেকে ফিরে আসা অসম্ভব। হয় বীরের বেশে জয়লাভ করব, নইলে সগৌরবে মরণকে বরণ করব। তবুও আমার দেশের মাটিকে কুলুষিত মুক্ত করব ইনশাআল্লাহ। রায়হান সাহেব এহেন চমৎকার বাক্যে প্রসন্ন হলেন। তরুণী উদ্যমী এ দেহে দেশমাতৃকার প্রতি অগাধ ভালোবাসা, দেশকে কালো থাবা হতে রক্ষা করার স্পৃহা, তরুণ প্রজন্ম তো এদের শিরায় শিরায় বন্যী শিখা, যে শিখা জ্বালিয়ে পুড়িয়ে খাঁটি সোনে রূপান্তরিত করবে এই বাংলা। উজ্জ্বল বদনে জামাতার পাশে এসে দাঁড়ালেন উনি। কাঁধ চাপড়ে প্রশংসা করলেন, আই এম প্রাউড অফ ইউ মাই সান। এজাজ সাহেব খুশি হতে পারছেন না। যে খেলায় মেতেছে ওনার পুত্র, তা নিঃসন্দেহে প্রাণঘাতী। মৃত্যু ঝুঁকি অবশ্যই শতাংশ। কি করে স্বেচ্ছায় একমাত্র ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন? উনি যে বাবা, বুকের ভেতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে, বড় ভয় হয়। আধারে নিমজ্জিত ঘর, চারিদিকে ভয়াল কুৎসিত হাতছানি। একটু একটু করে এগিয়ে আসছে লোলুপ দৃষ্টি, চোখে মুখে বিভীষিকাময় হাস্য আভা। মন্থর গতিতে ধোয়ার কুণ্ডলী হতে বেরিয়ে আসছে ওরা। 1 জন, 2 জন, 3 জন, অনেকজন। চেঁচিয়ে চলেছে মেয়েটা, তীব্র প্রতিবাদ জানাচ্ছে, আসবে না, কাছে আসবে না, তারা শুনলে তো। অট্ট হাসিতে ফেটে পড়ল ঘর। এগিয়ে এলো তারা, খুব নিকটে নোংরা দুহাত ছুঁয়ে যেতে লাগলো নারী দেহের স্পর্শ কাতর অংশ। চিৎকার করে কাঁদতে লাগলো মেয়েটি। হাত পা বাঁধা থাকায় নিজেকে রক্ষা করতে ব্যর্থ। কাঁদতে কাঁদতে নিজের সম্মানটুকু ভিক্ষা চাইছে। তন্মধ্যে শোনা গেল দুর্বল কণ্ঠে প্রতিবাদ, ছেড়ে দে ওদের, স্যার বলছি, ওকে ওকে। আকস্মিক শ্বাসকষ্ট আরম্ভ হলো। ছিটকে নিদ্রা হতে বেরিয়ে এলো হৃদি। ঘুম কাতুরে 2 চোখ ছাপিয়ে অশ্রু বইছে। অস্থিরভাবে কাঁপছে বক্ষস্থল। সদ্য কেবিনে প্রবেশ করেছে ইরহাম। ভেতরে এসে নজর কাড়ল অর্ধাঙ্গীর অস্থির রূপ। ঘুমের ঘরে কাউকে ছেড়ে দেওয়ার আকুতি। তড়িৎ বেডের কাছে ছুটে এলো ইরহাম। হৃদি, কি হয়েছে? শুনতে পাচ্ছ হৃদি? ঘুম ভঙ্গ হয়েছে বটে, কিন্তু তন্দ্রাচ্ছন্ন ভাব এখনো বিদ্যমান। জাগতিক হুঁশ হারিয়ে স্বপ্নে বিভোর হৃদি বারবার চিৎকার করে চলেছে। অসহায় মেয়েটিকে ছেড়ে দিতে বলছে। উল্টাপাল্টাভাবে ছুটছে হাত পা, যে কোনো মুহূর্তে আঘাতপ্রাপ্ত হতে পারে।
অবস্থা বেগতিক দেখে ইরহাম দু হাতে ওর দুই বাহু ধরে ডাকতে লাগলো, এতে কাজ হচ্ছে না, পাগলামি বেড়ে চলেছে। মানুষটি দ্রুত বেডসেট টেবিল হতে পানি ভর্তি গ্লাস হাতে নিল। প্রিয় তোমার চোখে মুখে পানি ছিটিয়ে তাকে অচেতন অবস্থার মধ্যে হতে উদ্ধার করতে ব্যস্ত হয়ে পড়ল। এতে কাজ হলো, অস্থিরতা আস্তে ধীরে দূরীকরণ হলো, একটু একটু করে শান্ত হলো মেয়েটি। নির্জীব হয়ে পড়ে রইল শুভ্র রঙা বিছানায়। অক্ষিকোল গড়িয়ে নামছে নোনা জল, বুকের ভেতর দুঃখ অনুতাপের পাহাড়। দুর্দিনের সেই মুহূর্তগুলো আজও স্বপ্নে তাড়া করে বেড়ায়, যন্ত্রণা দেয়। কবে মিলবে এসব হতে মুক্তি? সঙ্গীরূপে বন্দি মেয়েগুলোর আর্তনাদ যেন শ্রবণ ইন্দ্রিয়ে বিষ প্রয়োগের মতো জ্বালা করে। নিজেকে নিজ মনে হয় তাদের সামনে, মেয়েগুলো তার সামনে অধর কামড়ে কোন্দ্রণে লিপ্তে ভেঙে পড়ল হৃদি। এতে অস্থির হয়ে উঠল স্বামী নামক মানুষটি। দ্রুত স্নেহময় হাত রাখল স্ত্রীর মাথায়, আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। অত্যন্ত কোমল হৃদয়স্পর্শী স্বরে ডেকে উঠল, হৃদি। সেই চেনা কণ্ঠ, হৃদ সাম্রাজ্যের শাহেনশা উপস্থিত। ভারী কি গম্ভীর স্বরে ডাকা তার ডাক। হুঁশ ফিরল মেয়েটির। তৎক্ষণাৎ বাম পাশে তাকালো, লহমায় উজ্জ্বল হলো মুখশ্রী। ইরহাম তার স্বামী দাঁড়িয়ে। সে এসেছে দু চোখে তখন অশ্রুর ভিড়। ঝাপসা দৃষ্টিতে স্বামীর পানে অপলক তাকে রইল হৃদি। নড়তে ভুলে গেল অক্ষিপল্ল। পাশে উপস্থিত মানুষটিও এক দৃষ্টিতে তাকিয়ে আছে তারই দিকে। থমকে গিয়েছে সময়। তারা বিভোর একে অপরেতে। কতটা সময় অতিবাহিত হলো জানা নেই। চোখের পলক ঝাপটালো হৃদি। অভ্যন্তরে মাথা ছাড়া দিয়ে উঠল অভিমান। এতগুলো কন্যা দৃষ্টি সরিয়ে নিল অভিমানী কন্যা। আহত হলো পৌরষ চিত্ত। তার হৃদ রানী দৃষ্টি সরিয়ে নিল কেন? কোন অপরাধী সে? ভাবুক মানুষটি আস্তে ধীরে ঝুঁকে গেল অর্ধাঙ্গীর পানে। অতি সন্নিকটে তারা দুজন, মধ্যকার দূরত্ব ক্ষীণ। শক্তপোক্ত দু হাতের ভর সঙ্গিনীর কাঁধ বরাবর পাশের বিছানায়। পুরুষালী আবেগ অনুভূতি প্রবণ স্বরে থেমে থেমে উচ্চারিত হল, কি হয়েছে হৃদি? এমন করে মুখ ফিরিয়ে নিলে কেন? আমার কষ্ট হচ্ছে তো এই মেয়ে, একটু তাকাও না, দেখো আমাকে। এতগুলো দিনের তৃষ্ণা মেটানো যে এখনো বাকি, তাকাও আমার দিকে। তাকাবে না করে সেই তাকালো হৃদি। অশ্রুসিক্ত নয়নে বন্দী হলো ইরহামের নভনীল নয়ন। উৎকণ্ঠিত চিত্তে আর নৈকট্যে এলো মানুষটি। ওষ্ঠাধর শুষে নিল নোনা জল। তাতে অভিমানী কন্যার সমস্ত অভিমান গুরু গুরু হয়ে হাওয়ায় মিলিয়ে গেল। কয়েক লক্ষাধিক সেকেন্ড বাদে চিরচেনা সে স্পর্শ। আবেগে আপ্লুত হলো তনুমন। অশ্রুবিন্দু তখন বাঁধন ছাড়া লেপ্টে দু কপলের ত্বকে। দু ভ্রুয়ের সন্ধিস্থলে আর্দ্র পরশ এঁকে দিল ইরহাম। মোহনীয় স্বরে বলল, কাছে আসিনি বলে রাগ হয়েছে নাকি অভিমান? আমি তো অভিমান ভাঙাতে জানি না সোনা। তুমি কি আমায় শিখিয়ে দেবে? তোমার সমস্ত অভিমান দূর করে দেবে এই কাঠখোট্টা আমিটা। আলতো করে স্বামীর বা গালে হাত রাখল হৃদি। শিউরে উঠল হৃদয়। ছুতে পারছে তাকে। অগণ্য সময় বাদে এ ছোঁয়া। মানুষটিকে এমন অবসাদগ্রস্ত দেখাচ্ছে কেন? খুব বেশি ক্লান্ত? নিমিলিত নয়নে স্ত্রীর ছোঁয়াটুকু অনুভব করছিল ইরহাম। তখন শ্রবণ ইন্দ্রিয়ে পৌঁছালো। সারাদিন খুব ছোটাছুটি করেছেন তাই না? একটু রেস্ট নিলে কি হয়? ডিনার করেছেন? প্রসন্ন হলো হৃদয়। চোখে মুখে উজ্জ্বলতা। এই তো তার হৃদি। সেই আদুরের শাসন, যত্নের প্রলেপ। ছোট্ট করে জবাব দিল ইরহাম, খাবে এখন? চমকালো হৃদি। অস্থির হয়ে শুধু হলো, কয়টা বাজে? আমি তো অনেকক্ষণ ঘুমিয়েছি। আপনি এখনো না খেয়ে তাড়াতাড়ি খেয়ে নিন, অসুস্থ হয়ে পড়বেন তো। আপনাকে নিয়ে না আর পারি না সারাক্ষণ শুধু। থমকে গেল শব্দমালা। আদুরে বাধায় আবদ্ধ রইল কণ্ঠনালীতে। অধরষ্ট তখন একান্ত মানবের আধিপত্য। আবেশে মুদিত হলো চক্ষুদয়। পেল দু হাতে আঁকড়ে ধরল স্বামীর কাঁধ। আবেগী পরশে শুষে নিতে লাগলো একে অপরের দুঃখ কষ্ট যাতনা। মিটে যেতে লাগলো বিরহ বেদনা। এ স্পর্শে ছিল না কামনা, ছিল একরাশ আবেগ, স্বচ্ছ অনুভূতির ঢেউ। একান্ত মুহূর্তের এক পর্যায়ে অনুভব করতে পারল কপলের ত্বকে তপ্ত জলের অস্তিত্ব। তার একান্ত পুরুষ কাছে
ধীরে ধীরে অক্ষি পল্লব মেলে তাকালো হৃদি, সচক্ষে অবলোকন করলো এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য, অভাবনীয় দৃশ্য। এও দেখার ছিল, হয়তো এটা সম্ভব ছিল না। অর্ধাঙ্গের বন্ধ দুচোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুবিন্দু, ভেতরটা দুমড়ে মুছে উঠল। আরেকটু নৈকট্যে টেনে নিল হৃদি, প্রতিটি পরশে বুঝিয়ে দিতে লাগলো, এই তো আমি, ইহকালে আর যাচ্ছি না আপনি হতে দূরে। আমরণ অটুট রইবে রিহামের হালাল প্রগাঢ় বন্ধন। দিবা বসুর দীপ্তিতে উজ্জ্বল বসুন্ধরা, কেবিন জুড়ে বিরাজ করছে অদ্ভুতুরে নিস্তব্ধতা। এক নারীর বক্ষস্থলে লেপ্টে হৃদি, পেলব দুহাতে আলিঙ্গন করে নীরব ক্রন্দনে লিপ্ত। তার জন্য প্রতিবাদ করতে গিয়ে মামির আজ কি অদূর অবস্থা। স্বামী প্রদত্ত আঘাতের চিহ্ন সর্বত্র, মুখশ্রীতে এক আকাশসম আধারের হাতছানি। প্রিয় মানুষটির দেয়া আঘাত যে বড্ড যন্ত্রণাদায়ক, বুকের ভেতরটা ফালাফালা করে দেয়, কষ্টকর হয়ে পড়ে শ্বাস প্রশ্বাসের গতিবেগ। জীবনের সমস্ত সুখ খুশি হারিয়ে যায় অতল গহ্বরে। মামি কি করে সহ্য করছেন এই মনোবেদনা, কি করে? এ ভেবেই আরও আবেগী হয়ে পড়ল মেয়েটা। পল্লবী মমতাময়ী রূপে ওকে আগলে নিলেন, আলতো মাথায় করে হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলেন। ইরহাম পত্নী সুস্থ আছে, ভালো আছে, সমস্ত প্রশংসা মহান রবের। আজ যদি মেয়েটার কিছু একটা অঘটন ঘটে যেত, উনি কি নিজেকে ক্ষমা করতে পারতেন? ভাগ্নে বধূর দুর্দশা সহ্য করতে না পারতেন না। ওনার স্বামীর নোংরা হাতটিও যে জড়িত এই অপরাধীদের সঙ্গে। জীবনভর কম অপরাধ করেননি মানুষটা, কখনো সে অপরাধের আঁচ উনি টের পেয়েছেন? কখনো বা ছিলেন সম্পূর্ণ অজ্ঞাত? তবুও স্বামীর থেকে দূরে থাকতে পারেননি তাকে অন্তর হতে ঘৃণা করতে। বড় বেশি ভালোবাসেন কিনা। ভালোবাসা যেমন একজন মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়, তেমনিভাবে কাউকে গড়ে তোলে শক্তিশালী। উনি ভালোবেসে দুর্বল হয়েছেন, বারংবার মুখ থুবড়ে পড়েছেন। তাই তো অন্ধের মতো ভালোবেসে তার ভালোবাসার মানুষ তার অর্ধাঙ্গকে বারবার সুযোগ দিয়েছেন শুধরে যাওয়ার, যা ছিল ওনার জীবনের মস্ত বড় ভুল। কুকুরের লেজ যেমন সোজা হয় না, তেমনিভাবে জহির আহসান শুধরে যাওয়ার লোক নয়। তার শিরায় উপশিরায় বিরাজমান লোভ, লালসা, ক্ষমতাশীল গদির প্রতি ক্রুদৃষ্টি। এই লোভ লালসায় আজ ওনায় ধ্বংস করে দিল। সবটুকু হারিয়ে তার স্থান এখন জেলের অন্ধকার ঘর। মানুষটির কথা স্মরণ করে বেদনা মিশ্রিত শ্বাস ফেললেন পল্লবী। এতটা বোকা আবেগী না হলেও পারতেন, হয়তো আর একটু সুন্দর হতো জীবন। হৃদি বিগত দুদিন ধরে এই হাসপাতালে চিকিৎসাধীন। অজ্ঞাত ছিল মামির দুরবস্থা সম্পর্কে। আজ ঘটনাক্রমে রাহিদ ও ইনায়ার কথোপকথনে অনিচ্ছাকৃতভাবে শুনে ফেলে। তাতেই অন্তরে জেঁকে বসে অনুতাপ। বিন্দুমাত্র কালক্ষেপণ না করে ইনুর সহায়তায় ছুটে এলো এই কেবিনে। মামি শাশুড়ির কাছে কি অবস্থা হয়েছে ওনার প্রথম দিনে দেখা সেই নারীটি উনি, অবিশ্বাস্য। প্রথম দর্শনে মামি শাশুড়ির কথাবার্তায় কেমন রূঢ় ভাব ছিল, ধীরে ধীরে সময়ের পরিক্রমায় উপলব্ধি করতে পারল পল্লবী মামি মোটেও খারাপ নয়। ওনার অন্তরে লুকে এক কোমল সত্তা। কোনো কারণবশত উনি নিজেকে আড়ালে রাখেন। আজ সচক্ষে অবলোকন করল ওনার অপ্রত্যাশিত এক রূপ, প্রতিবাদী রূপ। যে প্রতিবাদ ওনার শরীর হতে রক্ত ঝরিয়েছে, ওনার চুরমার করে দিয়েছে, আজীবনের জন্য ডেকে এনেছে স্বামী হতে বিচ্ছেদ, সেই রূপ। বরাবরই আবেগপ্রবণ হৃদয়ের স্বভাবের হৃদি আজও মামির দুর্দশা সহ্য করতে পারল না। সে নীরবে রোদনে লিপ্ত হয়ে পড়ল। কেবিনে উপস্থিত তখন মালিহা এবং নাজরিন। ওনারা আবেগপূর্ণ চাহনিতে তাকিয়ে দেখছেন তাদের আদুরে মেয়েটির আবেগী রূপ। আকস্মিক সমস্ত নিস্তব্ধতা হটিয়ে কর্ণপাত হলো গমগমে এক কণ্ঠস্বর। আহা মরণ ঢং দেখার বাঁচি না। একজন গায়েব হইয়া পুরো গোষ্ঠীটারে শ্মশান বানাই রাখছে, আরেকজন স্বামীর আহ্লাদ পাইয়া এইখানে ভর্তি, যুগে যুগে আর কত কি যে দেহা লাগবো। জমিলা বানু কেবিনের দোর গড়ায় দাঁড়িয়ে নিজস্ব অসন্তোষ প্রকাশ করলেন কড়া স্বরে। হৃদয় পল্লবী প্রথমে চমকালেও আস্তে আস্তে ধীরে স্বাভাবিক হয়ে বসলো। অনেক তো হলো, আর কত। অবশেষে মুখ খুলেন মালিহা। যথাসম্ভব শান্ত স্বরে বললেন, দেখুন ফুপু, ওরা কেউই শখের বসে এখানে এডমিট হয়নি।
আর যেমনটা আপনি ভেবেছিলেন তা কিন্তু সত্য নয়। রাতের আধারে হৃদি কারোর সাথে পালিয়ে যায়নি, ওকে কিডন্যাপ করা হয়েছিল। আর ওই বডিগার্ড, তার ডেড বডি পাওয়া গেছে গতকাল নদীর পাড়ে। শেষে রইল ভাবির কথা, স্বামীর বিশ্বাসঘাতকতার শিকার হয়ে সে এখানে ভর্তি। আপনি তো নিজের চোখে সবটা দেখলেন, এরপরও মনে হয় সবটা ওদের দোষে হয়েছে। না, এখানে ওরা দোষী নয়, বরং ভিকটিম। মেয়েকে আহাজারি করে উঠলেন জমিলা বানু। ভেতরে প্রবেশ করে বড় গলা বললেন, বা বউ বাহ, মুহে বড় বুলি ফুটছে তো। এজাজ জানে এসব, তুমি কোন সাহসে আমার মুখের ওপর কথা কও? হ্যাঁ, এই মেয়ের লাইগে প্রতিবাদ, যত সব বাজা। আর বলতে দিলেন না মালিহা। নাজরিন অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে পৌরা মহিলা তাদের মেয়ে সম্পর্কে এসব কি বললেন। মালিহা প্রতিবাদ করলেন, ফুফু প্লিজ, যে শব্দটা মুখে এনেছেন তা দয়া করে উচ্চারণ করবেন না। আমার ছেলে এখানে অনুপস্থিত, তাই বলে ওর অনুপস্থিতির সুযোগ নিয়ে আপনি আমার ছেলের বউকে যা খুশি তাই বলবেন, এমনটা আমি মোটেও সহ্য করব না, বলে দিলাম। এই কয়েকদিনে অনেক কিছুই তো বললেন, আমরা শুনলাম, মুখ বুঝে সবটা শুনলাম। আমি ফাঁকা বলিতে নয়, বরং প্রমাণে বিশ্বাসী। পুত্রবধূর ইশারায় দেখে কাট স্বরে বলে, এই যে জলজন্ত প্রমাণ, আমার রিদিমা, ও কোনো বাজে ছেলে মেয়ে না। আমার ছেলের জান কোনো ঠগিনী নয়। আশা করি বুঝতে পেরেছেন। একমাত্র জমিলা বানু ব্যতীত প্রত্যেকের মুখে তখন প্রসন্ন আভা। মালিহা কি দারুণ রূপে পুত্রবধূর হয়ে জ্বলে উঠলেন। প্রশংসনীয়, অভাবনীয় জবাবে জমিলা বানু তখন বাকরুদ্ধ। ক্ষিপ্ত নয়নে সকলের মুখশ্রীতে চোখ বুলিয়ে নিলেন। অতঃপর রাগে ফুঁসতে ফুঁসতে গটগট করে পা ফেলে কেবিন হতে প্রস্থান করলেন। বেয়াদব মেয়ে ছেলের সাথে তিনি মোটেও কথা বলতে ইচ্ছুক নন। হৃদি প্রকৃত কৃতজ্ঞ চাহনিতে তাকালো শাশুড়িমায়ের পানে। টলমলে আখি যুগল। মা ওকে অসম্মানিত হতে দেয়নি, প্রতিবাদ করেছে। মালিহা যেন চোখের ইশারায় আশ্বস্ত করলেন, আমার পাগল ছেলেটার অনুপস্থিতিতে ওর অর্ধাঙ্গের সমান রক্ষা করার দায়িত্ব এই মায়ের। ব্যস্ত নগরী, যানজট মুক্ত সড়কে ছুটে চলেছে একটি গাড়ি। পিছু ফেলে যাচ্ছে অসংখ্য দালান, যানবাহন, পথচারীদের আনাগোনা। শুভ্ররঙা গাড়ির পেছনের সিটে বসে গম্ভীর মুখ মানুষটি কর্নে ঠেকে মোবাইল। ওপাশ হতে শোনা যাচ্ছে অপরিচিত কণ্ঠস্বরে বিদ্রুপ, চৌধুরী সাহেব, বেশি লাফালাফি করবেন না, জানেন তো ডাঙায় বসে কুমিরের সঙ্গে পাঙ্গা নেয়া নিতান্তই বোকামি। এখনো সময় আছে, কেস উইথড্র করে নেন, ভুলে যাবেন না ওরা একজন রাঘব বোয়াল। ওদের ছোট্ট এক ইশারা আপনার অস্তিত্ব ধুলে মিশে যাবে। কথাগুলো কেমন বিনোদনমূলক ছিল। অধরকণে ফুটে উঠল বক্ররেখা। জানালা গলিয়ে বাহিরে তাকিয়ে ইরহাম চলন্ত পথঘাটে চোখ স্থির রেখে হালকা রসিকতার স্বরে বলল, ভুল জায়গায় কল করে ফেলেছেন জনাব। চৌধুরীর কাছে রাঘব বোয়াল চুনোপুটি বলে কিছু হয় না, সব মাছ নাকি জলজ প্রাণী। জলের গভীরে হয়তো তারাই রাজা, কিন্তু একটুখানি ডাঙা এলে সমস্ত শক্তি ফুরুত। কাতরাতে কাতরাতে মরে যায়। চৌধুরী গম্ভীর অসন্তুষ্ট স্বরে নামটি উচ্চারণ করলো। ওপাশে থাকা অজ্ঞাত ব্যক্তি, জি, কেস উইথড্র করার কোনো প্রশ্নই ওঠেনি, ইনশাআল্লাহ শীঘ্রই দেখা হচ্ছে কোর্টে। যত চেষ্টা করার করতে থাকুন। ডাঙ্গা এবার রাঘব বোয়ালদের মরণ আসন্ন, রাখছি তবে, আসসালামু আলাইকুম। সংযোগ বিচ্ছিন্ন করলে ইরহাম। ওপাশে থাকা লোকটি প্রতিক্রিয়া অজ্ঞাতই রইল। বোঝাই যাচ্ছে গ্রেপ্তারকৃত 6 জনের মধ্যে কারোর শুভাকাঙ্ক্ষী এই ব্যক্তি আইনি মারপ্যাচতে মুক্ত করার বহু চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ফলাফল শূন্য। চৌধুরী যে এবার পুরো দমে মাঠে নেমেছে, খেলায় জয়লাভ ব্যতীত ক্ষান্ত হবে না সে। নাকানি চুবানি খাইয়ে ছাড়বে প্রতিপক্ষকে। দেশের মাটিতে বসে দেশদ্রোহী কর্মকাণ্ড তো হলো অনেক, এবার সময় এসেছে পাপের বিনাশ করার। আস্তে ধীরে সমূলে উৎপাটিত হবে এই অপরাধী চক্র, ইনশাআল্লাহ। সম্মুখে ড্রাইভারের পাশে বসে সাহিল পিছু ঘুরে ভাইয়ের দিকে তাকালো। চিন্তা মিশ্রিত স্বরে শুধালো, ভাই সবটা ঠিকঠাক মতো হবে তো? ভাবনায় সেট পড়লো। ওর পানে এক ঝলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল ইরহাম। বাহিরে দৃষ্টি নিবদ্ধ করে নীরস বদনে জবাব দিল, সময় তার সঠিক উত্তর দিবে। রৌদ্রময় এক মধ্যাহ্ন, নিজ ঘরে ব্যস্ত সময় পার করছে ইনায়া। ছোট্ট ব্যাগে গুছিয়ে রাখছে লাঞ্চ বক্স। শুধু আজ রাতটুকু, ইনশাল্লাহ আগামীকাল বিকাল নাগাদ হাসপাতালের বন্দি জীবন হতে মুক্তি লাভ করবে। ভাবি তার মামি
দুঃখিত শাশুড়ি মা। সম্পর্কের সমীকরণ এখন বদলে গেছে যে, মামাতো ভাই যখন বর, মামি তখন শাশুমা। ফিকে করে হেসে উঠল মেয়েটা, কোনো মতে হাসি চেপে ব্যাগ গোছানোর ফাঁকে হাঁক ছাড়ল, এই তোমার হলো, দেরি হয়ে যাচ্ছে তো, আসছি। ওয়াশরুম হতে সাড়া দিল স্বামী। ইনায়া মুখ বাঁকালো, ওয়াশরুম গিয়ে ঘুমিয়ে পড়েছে মনে হয়। একটু আগে নিজেই তাড়া দিচ্ছিল, আর এখন এই হলো পুরুষ মানুষের খাসালত। নিজের দোষ, দোষ না, যত দোষ নন্দ ঘোষ। সহসা বকবকানি থমকে গেল। পুরুষলি দুটো হাতে আবদ্ধ হলো মেয়েটি। শিহরিত তনুমন বৃদ্ধি পেল শ্বাস প্রশ্বাসের গতিবেগ। কর্ণপাতায় শুয়ে উষ্ণ শ্বাসের শিরশিরানি, ফিসফিসে শুধালো অর্ধাঙ্গ, রাগ হয়েছে সোনা? ঠিক আছে, আদুরে আদুরে রাগের প্রলেপ মুছে দিচ্ছি। ইনায়া তখন একটু একটু করে গলে যাচ্ছে স্বামীর আর্দ্র ছোঁয়ায়। অপ্রত্যাশিত মুহূর্তে এমনতর হৃদয় নিংড়ার পরশ। বহুল প্রতীক্ষিত এই মুহূর্ত, তার হৃদয়ে লুকোনো অনুভূতি আজ বাস্তব। হালাল পরিণতি পেয়েছে তার মন কাননে চুপিসারে গড়ে ওঠা প্রণয়। অজান্তেই ভেজে উঠল অক্ষিকুল। বাহিরে যাওয়ার তারা ভুলে দুজনে মগ্ন একে অপরেতে। শক্তপোক্ত দুহাত স্থাপিত পেল উদরে। বেসামাল অধর ছুঁয়ে যাচ্ছে কাঁধ ও গলদেশের কোমল ত্বক। নিমিলিত ইনায়া রাখি পল্লব নিজেকে এলিয়ে দিয়েছে স্বামীর বাহুডোরে। অনুভব করতে লাগলো হৃদয়স্পর্শী মুহূর্তটি। রাহিত আপন মনে অর্ধাঙ্গিতে বিভোর, চকিতে কর্কশ ধ্বনিতে বিরক্ত করে বসল মোবাইল নামক যান্ত্রিক ডিভাইসটি। ছিটকে দূরে সরে গেল দুজন। আকস্মিক বিভ্রাটে বিরক্তের ছাপ চোখে মুখে। ঘন শ্বাস পড়ছে ছেলেটির। শক্ত হয়ে মুষ্টিবদ্ধ হাত। ইনায়া স্বল্প দূরত্বে দাঁড়িয়ে, লালিমা লেপ্টে চোখে মুখে, অধর কোলে লাজুক রেখা। কিয়ৎক্ষণ পূর্বের স্পর্শটুকু এখনো শিহরিত করে চলেছে তারে। বিরক্তিসূচক শব্দ করে বেডের কাছে গেল রাহিদ, হাতে নিল মোবাইল। স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে রায়না কলিং। বিড়বিড়িয়ে আওড়াল সে, মনে হচ্ছে এদের চক্করে আমাকে নিরামিষ হয়েই মরতে হবে। আজ থেকে বহু বছর পূর্বের কথা। সময়কাল 1995। প্রথম প্রেমে দিওয়ানা হৃদয়। জহির ও পল্লবী নামের তরুণ তরুণী একে অপরের জন্য পাগল। ভালোবেসে করতে পারে জান কুরবান। দুজনের বয়সের পার্থক্য মাত্র 3 বছর। পল্লবীর অবস্থাপন্ন পরিবারের মেয়ে। সে জায়গায় জহির মধ্যবিত্ত ঘরের সন্তান। স্বাভাবিকভাবেই পল্লবীর পরিবার ওদের সম্পর্ক মেনে নিতে নারাজ। বাড়িতে নিয়ে বহু অশান্তি হলো। বাবা সিদ্ধান্ত নিলেন অন্যত্র মেয়ের বিয়ে দিয়ে দেবেন, তবে যদি প্রেম নামক ভুট্টা মাথা থেকে বেরিয়ে আসে। দুর্ভাগ্যবশত তা হলো না, হিতে বিপরীত হলো। বিয়ের দিন পরিবারের মুখে চুনকালি দিয়ে প্রেমিকের হাত ধরে গৃহত্যাগী হলো পল্লবী। বাবা নামক মানুষটি সেদিন প্রথমবারের মতো জনসম্মুখে চরম অপমানিত হলেন। অসুস্থ হয়ে শয্যাশায়ী রইলেন 1 সপ্তাহ। ভেতরকার অভিমান রাগ তাকে বাধ্য করল মেয়েকে ত্যায্য করতে। যে সম্পর্কের আরম্ভ পিতা মাতাকে কষ্ট দিয়ে, সে সম্পর্ক খুব কম ক্ষেত্রেই সফলকাম হয়। অনাকাঙ্ক্ষিত সুখ লাভ করতে ব্যর্থ সেই দম্পতি পালিয়ে ঢাকা এলো জহির, পল্লবী। পিছে ফেলে এলো সিলেটের মায়া মমতার ভালোবাসা। হাজির হলো তারা এজাজ মালিহার সংসারে। এজাজ সাহেব স্বাভাবিকভাবে এমন আচরণে বিরোধিতা করলেন, তবে দ্রুত বুদ্ধিসম্পন্ন জহির মিষ্টি মধুর কথায় তাকে ঠিক মানিয়ে নিল। বোন জামাইয়ের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো জহির পল্লবী। ছোট্ট সংসার সাজালো স্বপ্নের শহরে। বছর কয়েক বাদে পৃথিবীর আলো দেখলে প্রথম সন্তান রাহিদ। সংসারে তখন সুখ আর সুখ, সুখে মরণ পল্লবীর। ধীরে ধীরে জহিরের আসল রূপ প্রকাশিত হতে লাগলো। লোভ, লালসা, এজাজ সাহেবের প্রতি বিশ্রী হিংসা তাকে কত কি লুকিয়ে অন্তরে। ভদ্রলোকের বেশে সে এক অভদ্র নোংরা পুরুষ। জহির বোন জামাইয়ের সহায়তায় ব্যবসা আরম্ভ করলেন। একটু একটু করে এগোচ্ছিল ব্যবসার। ধৈর্য হলো না, দ্রুত সফলতার সিঁড়ি বেয়ে উঠতে চাইলেন জহির। তাই তো সুযোগ বুঝে অবৈধ কর্মে লিপ্ত হয়ে পড়লেন। ফলস্বরূপ মুনাফা আর মুনাফা। সরল মনের এজাজ সাহেব টের পেলেন না শ্যালকের ভেতরকার কুৎসিত রূপ ঠিক কতটা জঘন্য। সফলতা সিঁড়ি বেয়ে উঠেই চলেছেন জহির। হাতে এখন শোভা পায় হার্ডডিস্কের স্বচ্ছ গ্লাস ড্রিঙ্কের। একটু করে পরনারীতে আসক্ত হয় একটু একটু করে।
ঘরের নারীকে আর মনে ধরে না, নিত্য নতুন নারীর সঙ্গে চনমনে অন্তর, এভাবেই চলছিল দিন। স্বামীকে অবিশ্বাস করা পল্লবী তখন স্বামীর স্বরূপ টের পেলেন, তখন অনেক দেরি হয়ে গেছে। সংসার জীবনে পেরিয়েছে বহু বসন্ত, 2 সন্তানের জননী সে। বাবা তাকে ত্যায্য করেছে, একদিন বাবাকে কাঁদিয়ে যে সংসার সাজিয়েছিল, আজ সে সংসার তাকে কাঁদায়। কোমল হৃদয়ের অধিকারিণী পল্লবী পারলেন না স্বামীকে ত্যাগ করে 2 সন্তান নিয়ে চলে যেতে, পারলেন না সিঙ্গেল মাদার হয়ে বাকি জীবন কাটানোর মধ্যে সাহসী সিদ্ধান্ত নিতে। তার ফলাফল আজই বিচ্ছেদ, জীবনের সবচেয়ে বড় আঘাত, এক ধাক্কা। যথাসময়ে যদি একটুখানি সাহসিকতার পরিচয় দিতেন, আজ এই করুণ পরিণতি হতো না, ওনার সন্তানদের এতখানি দুঃখ সইতে হতো না। একদিকে জীবন এবং সংসার জীবন নিয়ে বেদনা বিধুর পল্লবী, অন্যদিকে জহির আহসান লোহার শিকের ওপারে কাটছে দিন, যাচ্ছে রাত। কেমন তার প্রতিক্রিয়া, অনুভূতি, একটু কি অনুতপ্ত সে? মৃদু আলোয় উজ্জ্বল বদ্ধ ঘর, মাথার ওপরে টিম টিম করে জ্বলছে বাল্ব, হৃদয়ে আলো ছুঁয়ে রয়েছে দেহ হলদে আলোয়। দেয়াল ঘেঁষে বসে সে সর্বহারা ব্যক্তি, নাম তার জহির। কয়েক হাত দূরে মেঝেতে অবহেলিত রূপে পড়ে স্টিলের থালা, তাতে নৈশভোজের খাদ্য, 2টো রুটি, তাও হালকা কালচে রঙা, আর হলুদ পানিতে ঘোলানো নামমাত্র ডাল। 3 দিকে দেয়ালের বাধা, সম্মুখে লোহার শক্তপোক্ত আস্তরণ। বন্দী হয়ে কাটছে দিবারাত্রি। একদিন আরাম আয়েশ আভিজাত্য অর্থের লোভে পড়ে অবৈধ পথ বেছে নিয়েছিলেন, আজ সেই অবৈধ রাস্তা থেকে লৌহ ঘেরা টোপে বন্দী করে ফেলল। একের পর এক কেস ফাইল হয়েছে তার বিরুদ্ধে। স্বাভাবিকভাবে আন্দাজ করা যাচ্ছে এত দ্রুত মিলবে না স্যার। সমস্ত অপরাধের শাস্তি ভোগ করতে করতে মৃত্যু না দেখা দেয়, কেড়ে নেয় অমূল্য প্রাণ। আজ এতটা দুর্দশা, অপমান, সম্মানহানি, একটু কি সে অনুতপ্ত না? এখন অনুতপ্ত নয় লোকটি, তার রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে প্রতিশোধ স্পৃহা। ওই ইরহাম চৌধুরী আর নিজ কুপুত্রের জন্য জীবনটা শেষ হয়ে গেল। দেখা মিলল এই করুণ পরিণতির, অপমান, সম্মানহানি, কারাবন্দী জীবন সব আষ্টে পৃষ্ঠে জড়িয়ে। এই স্পর্ধা দুঃসাহসের জন্য কাউকে ছাড়বে না উনি, কাউকে না। এরা কতদিন আটকে রাখবে ওনায়? 1 বছর, 5 বছর, নাকি 10 বছর? একদিন না একদিন নিশ্চয়ই বেরোবেন উনি, নিজ হাতে বুঝিয়ে দেবেন জহির আহসান ঠিক কতটা নিষ্ঠুর। এ নির্মম দুহাতে সে কি কি করতে সক্ষম, হাতে কলমে বুঝিয়ে দেবেন। এলোমেলো ভাবনাগুলো আকস্মিক ভেঙে গেল। আনন্দে শ্রবণেন্দ্রিয়ে পৌঁছলে অপ্রত্যাশিত কণ্ঠস্বর, খাওয়া দাওয়া বন্ধ করে উপোস করা হচ্ছে। কি প্রমাণ করতে চাইছেন আপনি? বউয়ের শোকে নাওয়া খাওয়া বন্ধ করে ফেলেছেন? চমকিত নেত্রের সম্মুখে তাকালেন জহির সাহেব। এ কাকে দেখছেন উনি? সত্যি সে দণ্ডায়মান, নাকি অভাবনীয় স্বপ্ন? স্বপ্ন যেন সত্যি হয়, উনি এই মুহূর্তে মন ভরে উপভোগ করতে চান। ছেলে ওনার পিতার বিপদে এগিয়ে এসেছে, এই যে ওনার চরম সৌভাগ্য। সত্যি কি তার রাহিত দাঁড়িয়ে? হ্যাঁ, কিছুটা দূরত্বে রাহিত দাঁড়িয়ে, মুখবয়ব কাঠিন্যতায় মোড়ানো। জন্মদাতা পিতাকে কারাবন্দী দেখেও আজ নেই কোনরূপ সহানুভূতিশীল অনুভূতি। ওই 2 চোখে নেই শ্রদ্ধা, ভালোবাসা, আছে শুধু এক ঘৃণ্য। জহির সাহেব সবটুকু উপলব্ধি করতে পারলেন। লহমায় ধক করে উঠল বক্ষস্থল। নিজ কুকর্মে আজ সর্বহারা সে। ছেলের কাছে পরিচিত এক নিষ্ঠুর পশু হিসেবে, বাপ হিসেবে নেই বিন্দুমাত্র ছাড়। সহানুভূতি তো দূরে, কি বাত। মানুষটির 2 চোখে প্রকাশ পেল কাতরতা। করুণ বদনে আস্তে ধীরে দেয়ালে হাত রাখলেন। দেয়ালে হাতের ভারসাম্য বজায় ছেড়ে মন্থর গতিতে উঠে দাঁড়ালেন উনি। রাহিত সবটাই দেখল। মুখশ্রীতে কোনরূপ পরিবর্তন নেই, একই অভিব্যক্তিতে তাকে জহির সাহেব ধীর পায়ে অগ্রসর হলেন পুত্রর দিকে। একদম মুখোমুখি দাঁড়িয়ে পিতা পুত্র, মধ্যিখানে লোহার শিকের ব্যবধান। চোখে চোখ পড়ল দুজনার। জহির সাহেব যথাসম্ভব অসন্তুষ্ট কণ্ঠে শুধালেন, এখানে কি চেয়ে? অন্ধকার জেলে বাপ কেমন আছে? মজা দেখতে এসেছ? দুঃখের সাথে জানাচ্ছি যে আপনার মতো লোকের চেহারা দর্শন করে কোনো মজা পাওয়া যায় না। হয় শুধু আফসোস, পৃথিবীতে এত মানুষ থাকতে আপনার মতো একটা পশুকেই আমার বাবা হতে হলো।
অত্যন্ত নিষ্ঠুর ছিল শব্দমালা। বুকের বা পাশে অবলীলায় রক্তক্ষরণ ঘটালো। আধার ঘনিয়ে এলো বিছানায়, তবে তা প্রকাশ করলেন না এবং তেলে বেগুনে জেলে উঠলেন জহির সাহেব। মুখ সামলে কথা বলো রাহিত, জেলে আসি বলে পঙ্গু হয়ে যায়নি। কুলাঙ্গার বড় ভাইয়ের আশকারা পেয়ে আকাশে উড়ছ তো, সাবধান, জমিনে মুখ থুবড়ে পড়তে সময় লাগবে না। কেমন বিদ্রুপ করে হেসে উঠল রাহিত, শব্দহীন হাসি। জহির সাহেব ক্রুব্ধ নয়নে তা অবলোকন করে চলেছেন। ভেতরটা জ্বলে পুড়ে হচ্ছে ছারখার। নিজের রক্ত আজ বেইমানি করছে, এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে। মুখ থুবড়ে পড়বো কেমন করে? ঠিক আপনার মতো, ব্যঙ্গ করে শুধালো রাহিত। জহির সাহেব বিষাক্ত সাপের ন্যায় হিস হিস করে চলেছেন। অপেক্ষায় মোক্ষম সময় সবল মারার উত্তর না পেয়ে রাহিত বিদ্রুপান্তক হাসি উপহার দিল। এই মানুষটি শুধরে যাওয়ার নয়, আমৃত্যু একই থাকবে, নিষ্ঠুর নির্দয়। রাহিত ভোলেনি কয়েক রাত পূর্বের সেই বর্বর দৃশ্যপট। চোখের সামনে পড়েছিল রক্তাক্ত মায়ের দেহটি। সে সন্ধ্যায় আমাকে কল করেছিল নিত্যদিনের মতো খোঁজ খবর নেওয়ার জন্য। স্বপ্নেও ভাবেনি ফোন কলের মাধ্যমে পিতার অত্যাধিক ক্ষুব্ধ রূপটি ধরা দেবে। ফোনে সংযুক্ত ছিল রাহিত। মায়ের সঙ্গে তেমন একটা কথাবার্তা হয়ে ওঠেনি, তবে স্পষ্ট রূপে শুনেছে বাবা নামক লোকটির কুটিলতা, শুনেছে তার মায়ের প্রতিটি আর্তনাদ। ছিঁড়ে আধখান হয়েছে কানের পর্দা। সে কি আর্তনাদ মায়ের, বাঁচার জন্য আকুতি মিনতি। বাড়ি থেকে স্বল্প দূরত্বে ছিল সে, একটা কাজে এসেছিল, তাই সে সময় মতো বাড়ি ছুটে আসতে পেরেছিল, নইলে স্বামীর বাদ ভাঙা প্রহারে মারা পড়ত তার জন্মদাত্রী মমতাময়ী মা। বাড়ি পৌঁছানোর ফাঁকে নিকটস্থ থানায় যোগাযোগ করতে ভোলেনি রাহিত। আল্লাহ সহায় ছিলেন, তাই তো প্রাণে বেঁচে গেছে মা। কল রেকর্ড লোকটার স্বীকারোক্তিবন্দী হয়েছে। সেই ছোট্ট কল রেকর্ডের সূত্র ধরে ইরহাম ভাইয়া পেয়েছে রিদি ভাবির সম্পর্কে কুলু। ধরা পড়েছে এই লোভাতুর আত্মা। সেই নির্মমতা আজও নিদ্রায় তাড়া করে বেড়ায়, আর এক ফোঁটাও নিষ্ঠুরতা সহ্য করার মতো শক্তি অবশিষ্ট নেই। এবার সব শেষ করে তবেই ক্ষান্ত হবে ছেলেটা। রাহিত কাঁধে থাকা ব্যাগটি নামিয়ে হাতে নিল। দ্রুত হস্তে খুলে ফেলল ব্যাগের চেন, বের করলো সফেদ রঙা এক ডকুমেন্ট। কিসের কাগজ এটি? জহির সাহেব কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রাহিত একটি কলম বের করে কাঁধে ব্যাগ জড়িয়ে নিলে। ডকুমেন্ট আকারের কাগজ ও কলম বাড়ি দিল অপরাধী বাবার নিকটে, মধ্যিখানে কারাগারে বাঁধা। জাহির সাহেব এগুলো হাতে নিলেন, বরং প্রশ্ন করলেন, এটা কি? ডিভোর্স পেপার। বজ্রাহত চাহনিতে তাকে জহির সাহেব এসব কি শুনছেন উনি? ডিভোর্স পেপার? ছেলে ওনার অতি শোকে পাগল হয়ে যায়নি তো? উল্টা পাল্টা কিসব বলছে। বক্র হাসল রাহিত। এমন রিয়াকশন দিচ্ছেন যে আপনার তো খুশি হওয়ার কথা, খুশিতে নৃত্য করা উচিত। আফটার অল জীবন থেকে এক আপদ বিদায় নিচ্ছে। এবার আপনি জেলে বসে আপনার এই সো কল্ড প্রেমিকা থুরি পিএ মারিয়ার সাথে রাসলীলা করবেন নাকি রঙ্গলীলা? উই ডোন্ট কেয়ার। শুধু সাইনটা করেন, আমাদের মুক্তি দিন। আফসোস এটাই যে আপনার মতো এক নষ্ট পুরুষকে ভালোবেসে আমার মায়ের জীবনটা তছনছ হয়ে গেল। সর্বহারা আজ সে আর কিছু হারানোর মতো অবস্থায় নেই, তাই জীবনে অন্তত একবারের জন্য হলেও ওই নারীকে দয়া করুন, ডিভোর্স পেপারে সাইনটা করে দিন, মুক্তি দিন মাকে যদি না দেই। দাঁতে দাঁত চেপে শুধালেন জহির সাহেব। দুর্বেদ্য হাসল রাহিত। বাধ্য করব। আপনার জন্য কাপুরুষের জন্য আমার মা আর এক ফোঁটা অস্ত্র বিসর্জন দেবে না। মায়ের ছেলে হিসেবে আমার প্রতিশ্রুতি। জোরালো গম্ভীর স্বরে ভড়কে গেলেন জহির সাহেব। আজ এই দৃশ্য দেখছেন কি উনি? ছেলে ওনার এতখানি বদলে গেছে, প্রতিটি বাক্য কঠোরতার ছাপ, কাটকাট ও বিচল কণ্ঠস্বর। এতটা পরিবর্তন কি করে সম্ভব? বিস্ময়ের রেশ কাটিয়ে উনি বলে উঠলেন, ভেবেচিন্তে বলছে তো? ডিভোর্স হয়ে গেলে আমার সয় সম্পত্তির কানাকড়িও পাবে না, কিন্তু তোমাকে আমি ত্যায্যপুত্র। আর বলা হলো না, দুপা পিছিয়ে গেল রাহিত। পিতার পানে তাকে অসন্তুষ্ট, অথচ দৃঢ় স্বরে বলল, আপনি কি ত্যায্য করবেন? আজ এই মুহূর্তে আমি আপনাকে ত্যায্য পিতা করলাম জহিরা হাসান। সে স্থানে যেন গগন কাঁপানো বজ্রপাত হলো। স্তব্ধ চাহনিতে তাকে পিতা ছেলে ওনার এত বড় কথাটা বলতে পারলো, একটু বুক কাঁপল না? নির্দয় রূপে দ্বিধাহীন চিত্তে বলে ফেললো, এতটাই ঘৃণ্য উনি। রাহিত বলে চলেছে, আপনার সাথে মায়ের ডিভোর্স তো নামমাত্র ফর্মালিটিস। আমাদের মন থেকে আপনি অনেক আগে আউট হয়ে গেছেন। ভাবলেন কি করে আপনার এই হারাম পয়সায় আমাদের ইন্টারেস্ট আছে? থাকুন আপনি আপনার ওই হারাম সয় সম্বল নিয়ে, তার আগে আমাদের একটু শান্তিতে বাঁচতে দিন। এই ছিল শেষ কথা। পিতার অবয়ব বরাবর ডিভোর্স পেপার এবং কলম ছুড়ে দিল রাহিত। কাগজের ঝাপটা নিচ হয়ে গেল বুক বরাবর লোহার শিক।
কলম আছড়ে পড়ল মেঝেতে। অদ্ভুতরে শব্দ প্রতিধ্বনিত হলো। পিছু ঘুরে তাকালো না। নির্দয় পুত্র কাঁধে ব্যাগ জড়িয়ে বড় বড় কলম ফেলে সেতা হতে প্রস্থান করল। রয়ে গেল এক একাকী ব্যক্তি, অপরাধী সত্তা কেড়ে নিয়েছে, যার সবটুকু আজ প্রকৃতপক্ষে সর্বহারা। সে কিচ্ছু নেই, এত বড় দুনিয়ায় একাকী সে। আনন্দাঙ্গনে বসেছে আজ, আনন্দমেলা, ব্যস্ত সময় পার করছেন। মালিহা, রায়না, নাজরিন, নীতি, নিদিশা যে কোনো মুহূর্তে এসে পৌঁছবে। বাড়ির গর্ব, তাদের আদরের হৃদি, পুত্রবধূকে সাদরে অভ্যর্থনা জানাতে প্রস্তুত মালিহা। অবশেষে এলো কাঙ্ক্ষিত মুহূর্ত। গাড়ির হর্ন প্রবেশ করলো শ্রবণ ইন্দ্রিয়ে। খুশিতে আটখানা হয়ে ছুটে গেল রায়না ও নিদিশা। উন্মুক্ত করলো সদর দরজা। অপেক্ষারত সকলে উপস্থিত, দুই পরিবারের সদস্যরা। কিয়ৎক্ষণ বাদে সকলের অপেক্ষার অবসান হলো। চোখে মুখে ফুটে উঠল উজ্জ্বলতা। ফিরে এসেছে বাড়ির মেয়ে, তাদের হৃদি। তবে অভাবনীয় দৃশ্যে চমকালো সব। শ্বেতশুভ্র বেশধারী ইরহাম প্রবেশ করেছে অভ্যন্তরে। তার শক্তপোক্ত বাহুতে আবদ্ধ সঙ্গিনী পাজা কোলে ঠাঁই মিলেছে হৃদির। লাজে রাঙা মেয়েটি বারংবার উসকুস করছে নামিয়ে দেওয়ার জন্য। বড়রা ছোটরা সবে উপস্থিত। কি ভাবছে তারা? বেপরোয়া বেলাস পুরুষ তাতে ভ্রুক্ষেপ করলে তো নিজ কর্মে লিপ্ত রইল। অন্ধরে উপস্থিত হলো তারা দুজন। যতন করে স্ত্রীকে সোফায় বসিয়ে দিল মানুষটি। বরাবরের মতোই মুখশ্রীতে গাম্ভীর্য বিদ্যমান। রাহিদ ও ইনায়া দুই পাশ হতে হাত ধরে পল্লবীকে নিয়ে আস্তে আস্তে এগিয়ে গেল। উনায় হাত ধরে সোফায় বসতে সহায়তা করলো। মালিহা ও ফারহানা চঞ্চল পায়ে সেদা হতে প্রস্থান করলেন। কিছুক্ষণ বাদে ফিরে এলেন, হাতে ট্রে, তাতে স্পিড রিং এবং পানি, যে যেটা পছন্দ করে আর কি। মালিহা ট্রে বাড়িয়ে কোমল স্বরে বলল, ভাবি, রিদি এই নাও, পানি খাবে নাকি শরবত? রিদি নরম স্বরে বলল, মা আমরা ঠিক আছে, অস্থির হয় না, তুমি বসো তো পাশে। মালিহা মৃদু এসে বললেন, শোনা মা আমার, আমরা ঠিক আছি, তুই একটু স্পি খা, ভালো লাগবে, এই নে। ওর হাতে স্পির গ্লাস দিলেন। থুতনিতে আঙুল ছুঁয়ে চুমু এঁকে দিলেন মালিহা। রিদি লজ্জালো হাসি উপহার দিল। মালিহা হাস্য বদনে ভাবির হাতে ঠান্ডা পানির গ্লাস দিয়ে ওনার খোঁজখবর নিতে লাগলেন। রিদি স্পির গ্লাসে কয়েক চুমুক দিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আপনজনের সঙ্গে আলাপচারিতা, কয়দিন বাদে একত্রিত হয়েছে সকলে। আবার দেখছে তাদের, ভেবেছিল আর বুঝি দেখা হবে না, ইউরোপের বুকে হারিয়ে যাবে এক রিদি। আলহামদুলিল্লাহি আলা কুল্লিহাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটি কতই না বিস্ময়কর, তার সব কাজই তার জন্য কল্যাণকর। এটা মুমিন ছাড়া আর কার জন্য হয় না। যদি তার কোনো মঙ্গল স্পর্শ করে, সে আল্লাহর শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর। আর যখন তাকে কোনো মন্দে স্পর্শ করে, তখন সে ধৈর্য ধারণ করে, আর এটাও তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম। ধৈর্য ধারণ করে আজ সফল খাম রিদি ফিরে এসেছে আপনজনের কাছে। সকল প্রশংসা মহান রবের। রিদির দু চোখে জমল বাষ্প, অধর কোণে ফুটে তৃপ্তির আভা। মিষ্টি মধুর আলাপনে হঠাৎ ব্যাঘাত সৃষ্টি করল ইরহাম। এতক্ষণ এক পাশে দাঁড়িয়ে বউ পাখিটির চঞ্চলতা, হাসি মুখ উপভোগ করছিল। তবে আর নয়, বিশ্রাম প্রয়োজন। শরীর এখনো দুর্বল, তাই বরাবরের মতো গম্ভীর স্বরে বলল, মামি, রিদি পরে কথাবার্তা বলবে, এখন রুমে চলো, রেস্টও দরকার, ডক্টর বলেছে। আশা করি মনে আছে। রিদি করুণ চোখে তাকিয়ে সে এক্ষুনি ঘরে যেতে ইচ্ছুক নয়, আরও থাকতে চায়। ফারহানা মেয়ের অভিব্যক্তি লক্ষ্য করলেন, তাই তো মেয়ের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে এগিয়ে এলেন। ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে কোমল স্বরে বললেন, রাত অবধি আমরা এখানে আছি মা, যা রুমে গিয়ে একটু বিশ্রাম নে। চনমনের শরীরে সন্ধ্যায় না হয় আড্ডা দিস। অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো রিদি। আল্লাদি সুরে বলে, ঠিক আছে, তোমরা কিন্তু যাবে না, এখানেই থাকবে। আচ্ছা মা, আমরা আছি, তুই রুমে যা, বিশ্রাম দরকার। ইরহামের ইশারা পেয়ে রায়না ও নিদিশা এগিয়ে এলো। ওরা দুজন মিলে রিদির সঙ্গে কথাবার্তা বলতে বলতে ওকে নিয়ে দোতলায় অগ্রসর হলো। ইরহামও রাহিদ পল্লবীকে নিয়ে গেস্ট রুমের দিকে রওনা হলো। সুস্থ না হওয়া অবধি পল্লবী এখানেই থাকবেন, তারপর না হয় ছেলের সংসারে ঠাই হবে ওনার। স্বামী তো আজ থেকেও নেই, এখন একমাত্র বুটে আশ্রয়স্থল চৌধুরী পরিবার অবশ্য রয়েছে, তবে উনি আর কারোর করুণার পাত্রী হতে চান না। ওনার এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে ইরহামও তার পরিবার। তে কিছুদিন পর পল্লবী ছেলের নতুন আবাসে চলে যাবেন, সেটাই গড়ে উঠবে নতুন সংসার। রাহিদ, ইনায়া, পল্লবী, রায়নার ছোট পরিবার। বিভা বড়ির কৃষ্ণাবরণে আচ্ছাদিত ধরিত্রী, বিছানায় আতসহায়ে বসে রিদি। ঘণ্টা দুই পূর্বে নৈশভোজ সেরেছে, তারপর থেকে শয়ন কক্ষে বিশ্রাম নিচ্ছে এবং আদুরে ননদের সঙ্গে আড্ডা দিচ্ছে। দুপাশে ইনায়া ও রায়না।
বাবার বাড়ির লোকেরা নৈশভোজে সেরে ফিরে গিয়েছে। নীতি ও নিদিশা বলেছে আগামীকাল আবার আসবে, কিন্তু বড় আপু সে কেমন গুমোট হয়েছিল, কোনো কারণে কি মন খারাপ? এই ভাবি, যে ডক্টর রোজ তোমার কেবিনের রাউন্ডে আসতো তার নাম কি যেন? হৃদি তাকালো ইনায়ের দিকে, কিছু একটা ভেবে দুষ্টে এসে বলল, সরি ডিয়ার, নাম বলতে অপরগামী। তোমার বিয়ে হয়ে গেছে, ভুলে গেছো কি? সো পরপুরুষের নো হাঙ্কি পাঙ্কি, ওকে? থতমত খেয়ে গেল ইনা। তরিত বড় বড় চোখে তাকে বলে, আস্তাগফিরুল্লাহ, এসব কি খাতারনাক কথাবার্তা বলছে ভাবি? তোমাদের প্রিয় রাহি ভাইয়া যদি জানতে পারে না, আমার দুই চোখ রীতিমতো তুলে নেবে, এরপর মার্বেল খেলবে। হৃদিও রায়না ফিক করে হেসে উঠল। রাহিতকে আসলে প্রিয়তমার সঙ্গে এমনটি করতে পারবে? অসম্ভব। রায়না দৃঢ় স্বরে বলল, ভাবিপু, তুমি কিন্তু আমার সহজ সরল মাসুম ভাইয়ের নামে মিথ্যা অভিযোগ করছো। আমার ভাই ভদ্রলোক, সাইকো না যে কেউ তার বউয়ের দিকে তাকালে চোখ তুলে নিবে। ইনা তৎক্ষণাৎ প্রতিবাদ জানালো, এক মিনিট, আমি কখন বললাম যে সেই ডক্টর আমার দিকে তাকিয়ে থাকে? আমি তো তোমার জন্য জিজ্ঞেস করেছিলাম। শেষের কথাটাই দুষ্টু হেসে বললে ইনায়া। রায়না বিস্ময়ে বাক শূন্য। ভাবুপু এসব কি বলছে? হৃদি সান্নিধ্য চোখে তাকে প্রশ্ন করল, ইনু এসব কি শুনছি? কেচ্ছা সত্যি নাকি? ইনায়া আত্মবিশ্বাসী স্বরে বলল, 85% সত্য। ওই হ্যান্ডসাম ডক্টর কেবিনে এসে রুগী মানে তোমাকে কম, রায়না আপুকে দেখতে বেশি। মুখ টিপে হাসছে ইনু। রায়না থতমত খেল, লাজে লাল হলো গাল। এ কেমন লজ্জাজনক পরিস্থিতি! লুচু ডক্টর আসলে এমনটি করতো? কই, সে তো লক্ষ্য করেনি। ইস, কী সব বলছো তুমি, মোটেও এমনটা না হয়নি। রায়না মানতে নারাজ। হৃদি শব্দহীন হেসে উঠল। দুষ্টুমির ছেলে শুধালো, কি গো নন্দিনী, কেয়া চাল রাহা হ্যায়? সম্বন্ধ ঠিক করব কি? হ্যাঁ, সম্বন্ধ নয়। রায়না তৎক্ষণাৎ লজ্জাশরম বিসর্জন দিয়ে প্রতিবাদ জানালো, একদমই না। আমার এই ডক্টর মক্টর পছন্দ না। রুগী দেখতে দেখতে ওরা সব পাথর দিলের হয়। আমার তো অফিসওয়ালা হ্যান্ডসাম চাই। শেষোক্ত কথাটাই কেমন লাজুকতা প্রকাশ পেল। টোন করে বলে উঠল হৃদি। নেয়, ও আচ্ছা, কর্পোরেট হেন্ডু চাই তাই তো? ঠিক আছে, তোমাদের ভাইয়া ফিরুক, বলবো নে। হৃদির কথায় আটকে উঠল রায়না। দ্রুততার সহিত দু হাতের মুঠে ভাবির কোমল হাতটি বন্দি করে করুণ সুরে বলল, ভাবি মেরে দিবে নাকি? আমি তো এখনো বাচ্চা, কিসের বিয়ে শাদী? আমি এখনো ফিডার খাই, বুঝেছ? ভুল করে ইরু ভাইয়াকে বলবে না এসব। ভাইয়া শুনলে কি ভাববে বলো না তো? যে তার ভদ্র সভ্য রায়ু বোন এতটা বেশরম। সি সি সি, ভুল করে এসব বলতে যেও না। কি বলতে নিষেধ করা হচ্ছে? গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ধাক্কা দিল ওদের শ্রবণেন্দ্রিয়ে। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয় সর্বনাশ। ভীতু দৃষ্টিতে দরজা বরাবর তাকালো রায়না। ঘরের দোরগোড়ায় দাঁড়িয়ে ইরহাম, হৃদি ও ইনায়া একে অপরের মুখ চাওয়াচাই করে মিটিমিটি হাসছে। রায়না তড়িৎ লাফ দিয়ে বিছানা হতে নেমে এলো। ইরহাম সন্দিগ্ধ চোখে তাকে ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো। রায়না কি বলবে ভাবতে ভাবতে শেষমেশ লম্বা করে সালাম দিল, আসসালামু আলাইকুম, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, তোর কি খবর? ঘণ্টাখানেক আগেও দেখা সাক্ষাৎ হলো, এখন সৌজন্যতার খাতিরে কুশল বিনিময় করতে হচ্ছে মানুষটিকে। রায়না বোকা এসে বলল, আমিও আলহামদুলিল্লাহ, তোমরা তাহলে থাকো, আমি আসছি। কেমন বাই? রায়ুকে আর পাইকে হুসাইন বোল্টের গতিতে দৌড়ে সেটা হতে প্রস্থান করলাম। এটা হৃদি ও ইনায়া একত্রে শব্দ করে হেসে উঠল। ভাই ভাবিকে বিরক্ত করতে চায় না বিধায় ইনায়া বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ভাবিকে বলল, ভাবি আমি আসছি, তাহলে নিজের যত্ন নিও। ঠিক আছে, গুড নাইট। হৃদি মুচকি হেসে ইতিবাচক মাথা নাড়ল। সে ড্রেসিং টেবিলের সম্মুখে দাঁড়িয়ে হাতঘড়ি খুলছে। ইনায়া দৃষ্টি সরিয়ে নিয়ে ঘরতে প্রস্থান করলো। এতক্ষণে হৃদি পূর্ণ দৃষ্টিতে তাকলো স্বামীর পানে। প্রায় 10-12 দিন বাদে সেই চেনা পরিচিত দৃশ্য বাইর হতে ফিরেছে মানুষটি। শ্বেত জলে উপস্থিত মুখশ্রীতে পরিপাটি মসৃণ চুল, হালকা এলোমেলো, চোখে মুখে ক্লান্তির ছাপ, তবু সুদর্শন লাগছে নজর কাড়া সুপুরুষে। তার একান্ত পুরুষ। লাজুক আভাস ছড়িয়ে পড়ল দুগালে। মায়াবী দু চোখে লাজুকতা, গালে লেপটে লালিমা। সিডিউস করতে চাইছেন বিবিজান। আসসালামু আলাইকুম। আর 2 পর্ব আছে। এই পর্বটা কেমন লেগেছে কমেন্টে জানান। অনেক ভালো থাকবেন। বাই।